গল্প প্রেমাতাল। লেখনীতে মৌরি মরিয়ম। অন্তিম পর্ব। মা আর স্নিগ্ধ ফেরার পর ওরা সবাই মিলে মিটিংয়ে বসলো। তিতির বসলো একদম মুগ্ধর মার গা ঘেঁষে। মা ওকে জড়িয়ে ধরে বসেছিল। প্রথম কথা উঠল, কাকে কাকে দাওয়াত করা হবে। মুগ্ধ বলল, এত দাওয়াত ফাওয়াতের কি দরকার মা? আপাতত নিজেরা নিজেরাই করি। কয়েক মাস পরে না হয় অনুষ্ঠান করব, তখন সবাইকে দাওয়াত দিও। মা বলল, হ্যাঁ সেটা তো করতেই হবে। কিন্তু এখনো তো তোর চাচা, ফুপি, মামা খালাদের না বলে পারবো না। অন্তত যারা ঢাকায় আছে। না মা, কাউকেই বলো না। লাগলে সামনের মাসেই অনুষ্ঠানটা করব। তবু আজ কাউকে বলো না। কিন্তু বিয়ের জন্য সাক্ষী লাগে। আমি আমার বেস্ট ফ্রেন্ডদের ডেকে নিচ্ছি। রিলেটিভ কাউকে চাচ্ছি না। জানি এসেই পিঞ্চ করতে শুরু করবে। আজকের দিনে আমি মেজাজ খারাপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা বিয়ে পড়াতে কাজী আসবে, রেজিস্ট্রি করতে উকিল আসবে, তোর ফ্রেন্ডরা আসবে, তাই রান্নাবান্নার ব্যবস্থা তো কিছু করতে হবে। হ্যাঁ, সেটা তোমার যা মন চায় করো। বাসায় প্রায় সবই আছে। শুধু টুকটাক কিছু বাজার লাগবে। আচ্ছা আমি আর স্নিগ্ধ যাচ্ছি বাজারে, কি কি লাগবে লিস্ট করে দাও। দুজন গিয়ে কি করবি? তুই একা যা। স্নিগ্ধকে অন্য কাজে পাঠাবো। স্নিগ্ধ বলল, কি কাজ আম্মু? মা বলল, ওই ফুলের কাজ করে না। তুই ওদের আনতে যাবি। বাসরঘর সাজাবার জন্য। তিতির লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। ছোট ভাইবোনদের সামনে মুগ্ধ যেন একটু লজ্জা পেয়ে গেল। বলল, আরে না মা, বাসরঘর সাজানো লাগবে না। একটা থাপ্পড় মারবো যদি সবকিছুতে না না করিস। বিয়ে যেমনভাবেই হোক, সেটা প্রত্যেকটা মানুষের জীবনের খুব স্পেশাল একটা দিন। সেটাকে স্পেশাল করার জন্য কিছু তো করতেই হবে। এই দিন জীবনে বারবার আসবে না। আচ্ছা আচ্ছা, যেমন চায় করো। উকিল আর কাজীর সাথে কথা বলেছিস? হ্যাঁ, ওনারা সন্ধ্যা 6টায় চলে আসবে। আচ্ছা। মা এবার তিতিরের দিকে ফিরে বলল, মা চলো আমরা একটু শপিংয়ে যাই। তোমাকে বউ সাজাতে হবে না। তিতির বলল, না না আন্টি, আমি এখন শপিংয়ে যাব না। এখনো আন্টি বলছো? মা বলো। তিতির হেসে বলল, হ্যাঁ মা, আমার মা। হ্যাঁ, এবার বলো শপিংয়ে কেন যেতে যাচ্ছ না? এখন বিয়েটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মা। কি পরলাম কি সাজলাম সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? সময়ও তো নষ্ট হবে। আপনার ছেলের কাছে আমার কয়েকটা শাড়ি আছে। সেখান থেকে একটা শাড়ি পরে নেব। মা তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাগো, তোমার শ্বশুর বেঁচে থাকলে দেখতে কত কি করত। আমাদের তো পালিয়ে বিয়ে হয়েছিল। খুব সাদামাটাভাবে হয়েছিল আমাদের বিয়ে। তাই মুগ্ধর বিয়ে নিয়ে আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল। ইচ্ছে করছে না এমন চুপচাপ বিয়ে দিতে। যাই হোক, তুমি যখন চাইছো না শপিংয়ে যেতে, আমি জোর করব না। কিন্তু বউ তো সাজতেন হবে মা। পালিয়ে গিয়ে আমাদের বিয়ে হলেও তোমার শ্বশুর আমাকে বেনারসি শাড়ি দিয়েছিল বিয়েতে। খুব যত্ন করে রেখেছিলাম মুগ্ধর বউয়ের জন্য। তুমি কি আজ ওটা পরবে? আর মুগ্ধর বউয়ের জন্য যে গয়নাগুলো বানিয়েছিলাম সেগুলো? অবশ্যই পরব মা। আমি শুধু শপিংয়ে যেতে চাচ্ছিলাম না। আপনার বিয়ের শাড়ি পরব, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে তাহলে। বিকাল 4টা। তিতির মুগ্ধর ঘরের ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে। সাজগোজ কিছু নয়, শুধু একটা লাল বেনারসি। মুগ্ধর মায়ের বিয়ের বেনারসি। আর কানে ঝুমকা, গলায় নেকলেস, হাতে চুড়ি, কপালে টিকলিটায়রা, নাকে নথার, চোখে গাঢ় করে কাজল লাগিয়েছে ব্যাস। ঘরের বিছানায় লাল রঙের একটা বেডকভার দেয়া হয়েছে। বিছানার উপর বেলি আর গোলাপ ফুল দিয়ে বাসরঘর সাজানো হয়েছে। সিম্পলভাবে সাজানো হয়েছে, কিন্তু তিতিরের মনে হলো এত সুন্দর বাসরঘর এর আগে কোনোদিনও দেখেনিও। আজ রাতে এই বিছানায় মুগ্ধর হাতে তিতিরের মরণ হবে, সুখের মরণ। ভাবতেই লজ্জা লাগলো তিতিরের। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তিতির ফিরে তাকাতেই সাদা পাঞ্জাবি পরা মুগ্ধকে দেখতে পেল। মুগ্ধ ওকে দেখেই দাঁড়িয়ে পড়ল। ইস কি সুন্দর দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ তিতিরের দিকে এগিয়ে গেল। ও এমন হাঁ করে তাকিয়ে আছে যে তিতিরের লজ্জাই করছে। মুগ্ধ কাছে এসে আঁচলটা তুলে ঘোমটা দিয়ে দিল তিতিরের মাথায়। তারপর মুখটা দুহাতে ধরে বলল, পুরা বউ, তোমাকে যে কি সুন্দর লাগছে তিতির। বলে বোঝাতে পারবো না। অসাধারণ অসাধারণ। দাঁড়াও।
একথা বলেই মুগ্ধ আলমারির দিকে গেল। আলমারি খুলে সিলেটের সেই লাল টিপের পাতাটা বের করল। একটা টিপ উঠিয়ে তিতিরের কপালে পরিয়ে দিল। তারপর বলল, একদম পারফেক্ট বউ আমার। তিতির মুচকি হাসল। বলল, এই তুমি যে এমন সময় ঘরে এলে কেউ কিছু মনে করবে না। আরে না, আমি বাইরে যাই, কেউ যদি চলে আসে। মুগ্ধ তিতিরকে যেতে দিল না। বলল, সবাই ব্যস্ত, কেউ আসবে না। আর শোনো একটা কথা, আমি বোধহয় এ মাসে ছুটি পাবো না। তাই হানিমুনের জন্য তোমাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমার কোন সমস্যা নেই। কাছে কোথাও গেলে যেতে পারতাম শুক্র, শনিবার। আমরা কোথায় যাব? কেন কাশ্মীর? সব ভুলে গেছো? আমরা প্ল্যান করেছিলাম না হানিমুনে কাশ্মীর যাব। ভুলিনি, মনে আছে। তবু যদি চেঞ্জ করো তাই জিজ্ঞেস করলাম। না চেঞ্জ করব কেন? যেরকম প্ল্যান হয়েছিল সেরকমই হবে। যেহেতু 12 দিনের ট্রিপ তাই এখনই যেতে পারছি না। এতগুলো দিনের ছুটি হুট করে পাওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তো। তোমার পাসপোর্ট আছে? না। ওহ, তাহলে এর মধ্যে পাসপোর্টটাও করে ফেলবো। আচ্ছা আচ্ছা তিতির, এসবের কোন মানে হয় বলো? কোন সবের? এই বাসরঘর রেডি, বিছানা রেডি, বর রেডি, বউ রেডি। অথচ শুধু একটা বিয়ের জন্য বসে থাকতে হচ্ছে, এর কোন মানে হয়? চলো শুরু করে দিই। তিতির মুগ্ধর বুকে ধাক্কা দিয়ে বলল, যাহ, যত আজেবাজে কথা। এ, আজেবাজে কথা আমি বলি? কাল রাতে কি বলেছিলে? আমি হাগ আর কিস ছাড়া কিছুই করতে পারি না। আর শুধু কি বলা, কি যে করেছো। আমার ইজ্জত যায় যায় অবস্থা, প্যান্ট ধরে টানাটানি। ছি, এই ছিল তোমার মনে? তিতির লজ্জায় লুটিয়ে পড়ছিল। নিচের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজকে রাতে যে তোমার কি হবে তিতির? রেডি থেকো। কাল সারা রাত আমাকে কষ্ট দিয়েছো। সব শোধ তুলবো আজ রাতে। খালি বিয়েটা হয়ে যেতে দাও। খুব ভালোভাবে বোঝাবো মুগ্ধ কি পারে আর কি পারে না। তিতির মুগ্ধর বুকে কিল মারতেই মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরল মুগ্ধ। তিতির বলল, তুমি আমাকে আর গান শোনাও না কেন? সেই সিলেট গিয়েছিলাম, দুদিনে একটা গানও শোনাওনি। তখন কি গান গাওয়ার মতো মন মানসিকতায় ছিলাম? তুমিও তো শুনতে চাওনি। তা অবশ্য ঠিক। দুজনেরই তো তখন বুকের ভেতর কষ্টের চাষবাস চলছিল। হুম। এখন শুনবে? হ্যাঁ। কিন্তু কেউ শুনলে কি ভাববে? শুধুমাত্র বাংলা সিনেমাতেই সম্ভব অনেক দূর থেকেও গান শুনতে পাওয়া। এটা বাস্তব, তাই এখানে বসে গাইলে তা বাইরে যাবেও না। আর কেউ হুট করে আসবেও না। তাহলে শুনবো, গাও, আমি কান পেতে আছি। এটা আমার অনেক অনেক প্রিয় একটা গান তিতির। কিন্তু তবুও এই গানটা আমি কখনো তোমাকে শোনাইনি। জমিয়ে রেখেছিলাম বিয়ের রাতে তোমাকে শোনাবো বলে। কিন্তু এখন বুঝতে পারছি রাতে গান টান গাওয়ার জমায় পাবো না। তাই এখনই শোনাচ্ছি। তিতির লজ্জা পেয়ে সরে যাচ্ছিল। উফ, তুমি না। মুগ্ধ ওকে আবার বুকের মধ্যে জড়িয়ে ধরে দেয়ালে হেলান দিয়ে গাইতে শুরু করলো। বলছি তোমার কানে কানে আমার তুমি। বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে। অনেক নতুন ভাষা। অনেক দিনের স্বপ্ন যে। অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি। বলছি আমার গানে গানে আমার তুমি। তোমায় পেয়ে হয় যে মনে। আর জন্মেও সাথে ছিলাম। আমরা দুজন মনের সুখে। অনেক জনম ঘুরে এলাম। চিরদিনই থাকবে একই আমাদের এই ভালোবাসা। বলছি তোমার কানে কানে আমার তুমি। বলছি আমার গানে গানে আমার তুমি। তুমি আমার অনেক আপন। মেনে নিয়েও বলে এমন। হও না তুমি আরো কাছে। হও না তুমি আরো আপন। এক সাগরে মিলব বলে। তোমার আমার স্রোতে ভাষা। বলছি তোমার কানে কানে আমার তুমি। বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে। অনেক নতুন ভাষা। অনেক দিনের স্বপ্ন যে। অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি। বলছি আমার গানে গানে আমার তুমি। তিতির বরাবরই এভাবে মুগ্ধর বুকে মাথা রেখে গান শুনতে পছন্দ করে। মুগ্ধর বুকের পাঁজর যেন প্রতিটা ধুকধুকের মধ্য দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তিতিরের গাল। আর গানের প্রতিটা কথা, সুর সাথে প্রিয় মানুষটার কণ্ঠস্বর কানের এত কাছে। গান শেষ করে তিতিরের কানে কানে মুগ্ধ বলল, আজ রাতে তো তুমি শেষ। তিতির লজ্জায় লজ্জায় এখনই শেষ হয়ে যাচ্ছে। দৌড়ে চলে যাচ্ছিল। মুগ্ধ হাত ধরে থামাতে গিয়ে খেয়াল করল তিতিরের হাতে সুন্দর নকশা করা মেহেদি।
বলল, তুমি মেহেদি পরেছ? হ্যাঁ। আমি একদমই খেয়াল করিনি। কখন পরলে? খুব সুন্দর হয়েছে। নতুন বউয়ের হাতে মেহেদি না হলে কি হয়? জানো মা এই কথাটাই বলেছিল। আমি পড়তে চাইনি প্রথমে, লজ্জা লাগছিল। পরে মা আর পিউয়ের জোড়াজুড়িতে পড়েছি। কখন লাগিয়েছ? আমি তো দেখলামই না। তুমি তখন বাজারে গিয়েছিলে। বাজার দিয়েই তো আবার চলে গেলে। হ্যাঁ, কাজ ছিল তো। নিজের বিয়ের সব আয়োজন তো নিজেকেই করতে হচ্ছে। হুম, সেজন্যই দেখতে পাওনি। অল্প সময় রেখেছ তবু কি সুন্দর গাঢ় রং হয়েছে দেখেছ। তার মানে হচ্ছে তোমার বর তোমাকে অনেক ভালোবাসে। আমার বর তো আমাকে এমনিতেই অনেক ভালোবাসে, মেহেদির রঙে কিছু যায় আসে না। মুগ্ধ ওকে কাছে এনে বলল, ভালোবাসা তো আজ রাতে টের পাবে সুন্দরী। তিতির এক ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। মুগ্ধ হাসতে লাগলো। কিছুক্ষণ পর ঘর থেকে বের হতেই মুগ্ধর মেজাজটা খারাপ হয়ে গেল ড্রয়িং রুমে ইকরাকে দেখে। সাথে ফুপিও আছে। মা কি ওদেরকে বলেছে নাকি ওরা নিজ দায়িত্বে এসে হাজির হয়েছে? মা ভয় ভয় তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ কিছু বলল না। তবে আশেপাশেই থাকলো। কারণ তিতির ওখানেই আছে, কখন যে ফুপি তিতিরকে উল্টাপাল্টা প্রশ্ন করে বসে তার ঠিক নেই। যেমন চিন্তা করলো তেমনই হলো কিছুক্ষণ পরই ফুপি তিতিরকে জিজ্ঞেস করলো, এভাবে বাবা মাকে না জানিয়ে বিয়ে করছো তোমার ভয় করছে না? তিতির কি বলবে ভেবে পেল না, আবার চুপ করে থাকলেও তো বেয়াদব ভাববে। ও ভাবতে ভাবতেই মুগ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তর দিল, ফুপি, সবার বিয়েতে যে বাবা মা থাকবে এমন তো কোন কথা নেই। আমার বাবা মার বিয়েতেও তো মায়ের বাবা মা ছিল না। তো তারা কি সুখী হয়নি? তোর বাবা মায়েরটা তো অন্য ব্যাপার ছিল। ভাবির বিয়ে হয়ে যাচ্ছিল তাই। মা জানে মুগ্ধ আরো কথা বললে ওর মুখের লাগাম ছুটে যাবে। তাই মুগ্ধ কিছু বলার আগেই মা বলল, ওদের ব্যাপারটা আমাদেরটার চেয়েও বেশি অন্য ব্যাপার। তোমরা তো সবটা জানো না তাই বুঝতে পারছো না। যেহেতু মা বলেছে তাই মুগ্ধ আর এ ব্যাপারে কিছু বলল না। পিউয়ের দিকে তাকিয়ে বলল, পিউ তুই তিতিরকে নিয়ে তোর ঘরে বা আমার ঘরে যা। আমার ফ্রেন্ডরা চলে এসেছে নিচে। এক্ষুনি ওপরে চলে আসবে। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে গেল। ইকরা লুকিয়ে চোখের জল মুছে নিল তবু মুগ্ধর চোখ এড়াল না। ইকরা কাঁদছে, কাঁদুক। শুধু ভালোবাসলেই তো আর হয় না। ভালোবাসার সঠিক পথটাও জানতে হয়। মুগ্ধর ফ্রেন্ড তমাল চলে এসেছে। তমাল বলল, এতদিনে তাহলে বিয়ে করছিস? মুগ্ধ হাসতে হাসতে বলল, কথা বলবি না শালা, মেরে নাক ফাটিয়ে দেব। তুমি তো তোমার হিরোইনের সাথে বাচ্চা কাচ্চা ফুটিয়ে ফেলেছ আর আমি কেবল সুখের মুখ দেখলাম। তমাল মুগ্ধর কাঁধে হাত রেখে বলল, সরি দোস্ত, আমার বোকামির জন্যই তোদের দুজনের জীবনে কাল নেমে এসেছিল। সেদিন আমার ওই কাজ করা উচিত হয়নি। সুপ্তিকে তো আমি ঠিকই বিয়ে করতে পেরেছি। কিন্তু আমার পাপে তোরা। মুগ্ধ তমালকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো ভাই, ওই সব কথা বলে লাভ নেই। কপালে যা ছিল তাই হয়েছে, এখনো কপালে যা আছে তাই হতে চলেছে। তমাল চুপ। মুগ্ধ আবার বল, সুপ্তি আর বাচ্চাদের আনিসনি কেন? সুপ্তি ওর বাবার বাড়িতে। পরে একদিন বউ দেখাতে নিয়ে আসবো। ওরা কথা বলতে বলতেই মুগ্ধর অন্য ফ্রেন্ডরা চলে এল। সবাই গল্পগুজব করছে। মা রান্নাবান্নায় ফিনিশিং দিতে গিয়েছে। ফুপি তাকে হেল্প করছে। ইকরা আর স্নিগ্ধ ড্রয়িং রুমের এক কোনায় বসে গল্প করছে। পিউ এসে ইকরাদের সাথে জয়েন করলো। তার মানে তিতির এখন একা। মনটা বারবার তিতিরের কাছে যেতে চাইছে। সবার চোখের আড়াল থেকে পা পিছিয়ে পিছিয়ে মুগ্ধ চোরের মতো গিয়ে ঘরে ঢুকলো। তিতির আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল। আচ্ছা, এজন্যই তাহলে পিউ বেরিয়ে গিয়েছে। মুগ্ধ আচমকা গিয়ে তিতিরকে পেছনে থেকে জড়িয়ে ধরল। তিতির লাফিয়ে উঠল। উফ তুমি না। ভয় পেলে কেন? কি ভেবেছিলে অন্য কেউ? না, তবে হঠাৎ তো তাই চমকে গিয়েছিলাম। মুগ্ধ পেছনে থেকেই তিতিরের কানের নিচে একটা চুমু দিল। তারপর বলল, এই পৃথিবীতে মুগ্ধ ছাড়া আর কেউ কি আছে যে তোমার গায়ে টাচ করতে পারে? তিতির মুগ্ধর দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে চোখে চোখ রাখল। মুগ্ধ তিতিরের কোমরে হাত রাখল। বলল, লেটস হ্যাভ আ কিস। ইট উইল বি দ্য লাস্ট কিস অফ আওয়ার আনম্যারিড লাইফ। তিতির চোখ নামিয়ে মিষ্টি করে হাসল। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রেখে নিবিড়ভাবে চুমু খেল। তিতির ভেসে গেল অন্য কোন দুনিয়ায়।
সিলেটের পর এই প্রথম মুগ্ধর এত কাছে আসা। যদিও কাল থেকে নাকি অনেক কিছুই হয়েছে, সেসব কিছুই সেভাবে খেয়াল নেই তিতিরের। মুগ্ধ বলার পর সব মনে পড়লেও অনুভূতিগুলো তো আর পাওয়া যায় না। দুজনেই দুজনকে বেহুশ হয়ে চুমু খাচ্ছে। কেউই কেউকে ছাড়ছে না। কতক্ষণ যে পার হয়ে গেল কে জানে। হঠাৎ রিংটোন বেজে উঠতেই তিতির ছেড়ে দিল। যাও, তোমার ফোন এসেছে। মুগ্ধ হেসে বলল, আমার ফোন পকেটে, তোমার ফোন এসেছে। মুখে হাসলেও মুগ্ধর কলিজার ভেতর অজানা একটা ভয় একটা কামড় দিয়ে উঠল। তিতিরের ফোনটা বেড সাইড টেবিলের ওপর রাখা ছিল। তিতির ফোনটা হাতে নিয়েই ছুঁড়ে ফেলে দিল বিছানার ওপর। যেন ইলেকট্রিক শক লেগেছে। সারা শরীর থরথর করে কাঁপছে। মুগ্ধর দিকে ফিরে ভয়ে ভয়ে বলল, ভাইয়া। মুগ্ধর সারা শরীরের রক্ত যেন পানি হয়ে গেল। যা বোঝার বুঝে গেল মুগ্ধ। ফোনটা তুলে তিতিরের হাতে দিয়ে বলল, ফোনটা ধরো। না প্লিজ, আমি ফোন ধরব না। তিতির, আমাদের কপালে যা আছে তাই হবে, তুমি ফোনটা ধরো। আমার মনটা কেমন যেন করছে। না, আমি ফোন ধরতে পারবো না। ওরা কথা বলতে বলতে কলটা কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মেসেজ এল। তিতির বলল, ভাইয়া মেসেজ দিয়েছে। আমার ভয় করছে মেসেজটা ওপেন করতে। কোন বিপদ কি হয়েছে? আমি কি চলে এসে ভুল করলাম? মুগ্ধ ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করল। মেসেজটায় ছিল, বাবা হার্ট অ্যাটাক করেছে কাল, আমাদের কাউকে কিছু বলেনি। আজ আমরা টের পেয়ে হসপিটালে আনলাম, সাথে সাথে ইমার্জেন্সিতে অ্যাডমিট করেছে। ডক্টর বলেছে অনেক দেরি হয়ে গিয়েছে, আল্লাহকে ডাকতে। প্লিজ একটু দোয়া করবেন। আপনাদের নতুন জীবন সুন্দর হোক। মুগ্ধ তিতিরকে বলল, তিতির, আমাদেরকে বের হতে হবে এক্ষুনি। তিতির মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়েই ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমার পাপে সব হয়েছে, শুধু এই ভয়টা পেয়ে আমি এত বছর আসতে পারিনি। এসব বলার বা ভাবার সময় এখন না তিতির। প্লিজ তুমি ওঠো। তিতিরকে ধরে উঠল মুগ্ধ। তিতিরের দৃষ্টি এলোমেলো। কেঁদেই চলেছে, কিছু করার নেই, পুরো পৃথিবীটা ভেঙে পড়েছে ওর মাথার উপর। ওর বাবা কি চলে যাবে? না, আল্লাহ যেন এত বড় শাস্তি ওকে না দেয়। বাবাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে। বাবার কিছু হলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আল্লাহর পাপের শাস্তি যেন ওর বাবাকে না দেয়। মুগ্ধ বলল, আরে কি হলো, চলো। আর তার আগে শাড়িটা পাল্টে নাও। বাবা এভাবে তোমাকে দেখলে তার আরো ক্ষতি হতে পারে। তিতির গয়নাগাটি সব খুলল। তাড়াহুড়ো করে হাতের চুড়ি খুলতে গিয়ে খোদাই করা ডিজাইনের ঘষা লেগে হাত কেটে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করল না তিতির। মুগ্ধ যে ঘরে আছে সেদিকে খেয়াল নেই তিতিরের, ওর সামনেই শাড়ি খুলতে লাগলো। উফ, এত সেফটেপিন কেন লাগিয়েছে শাড়িতে? মুগ্ধ হেল্প করল। সবগুলো সেফটেপিন খোলা হতেই মুগ্ধ আলমারি থেকে একটা শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। দরজার বাইরে গিয়েই পাঞ্জাবিটা খুলে শার্টটা পরে নিল। ওকে এভাবে চেঞ্জ করতে দেখেই মা কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুগ্ধ? চেঞ্জ করলি? আর তোকে এমন দেখাচ্ছে কেন? তিতিরের বাবা হার্ট অ্যাটাক করেছে। মা নির্বাক চোখে তাকিয়ে রইলেন। এর মধ্যে তিতির শাড়ি গয়না হাতে নিয়ে সালোয়ার কামিজ পরে বেরিয়ে এল। ওগুলো মায়ের হাতে দিয়ে বলল, আমাকে মাফ করবেন মা। মা বলল, এসব কথা এখন রাখো, তাড়াতাড়ি যাও। তিতির মুগ্ধর দিকে তাকাতেই মুগ্ধ বলল, চলো। ওরা বেরিয়ে গেল। সামান্য কজন অতিথিরা অবাক হয়ে চেয়ে রইল। মুগ্ধর সাততলার বাসা থেকে লিফটে উঠতেই তিতির তাকিয়ে দেখল ম্যাক্সিমাম ফ্লোরে লিফট কল করা আছে অলরেডি। 6 তলায় লিফটের দরজা খুলতেই তিতির মুগ্ধর হাত ধরে টেনে বের করল। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। অগত্যা মুগ্ধও দৌড় লাগালো। তিতিরের কান্না 1 সেকেন্ডের জন্য থামেনি। গাড়িতে ওঠার পর থেকে তিতির বারবার ঘড়ি দেখছিল। মুগ্ধ বলল, টেনশন করো না। রাস্তায় জ্যাম নেই, তাড়াতাড়ি পৌঁছে যাব। তান্নাকে ফোন করে জিজ্ঞেস করো বাবা কোন হসপিটালে আছে। তিতির তাই করল। তান্না কোন উল্টোপাল্টা কথা বলল না। সোজাসুজি বলে দিল কোন হসপিটালে আছে। মুগ্ধ বলল, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার কাছে আসার জন্য যদি আমি তোমার উপর প্রেশার ক্রিয়েট না করতাম তাহলে তুমি আসতেও না আর এই অঘটনটাও ঘটতো না। নিজেকে দোষ দিও না। তুমি প্রেশার ক্রিয়েট না করলেও আমি আসতাম। বাসায় আমার উপর দিয়ে যা যাচ্ছিল তা আমি মানতে পারছিলাম না আর।
তাই আমি গিয়েছি। কিন্তু এটাও সত্যি, বাবা নির্বাক ছিলেন সবকিছুতে। মা আর ভাইয়ার অত্যাচারে যেমন বাবা বাধা দেননি, তেমনি নিজে এমন কোন কথা বলেনি যাতে আমি কষ্ট পাই। আর আমি বাবাকে এতটা কষ্ট দিলাম। আমি মানুষ না। আমি সত্যিই একটা কুলাঙ্গার। এসব বলে না তিতির। সব ঠিক হয়ে যাবে। তিতির ঠোঁট কামড়ে ধরে কাঁদছে। চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে ওর জামা ভিজে গেছে। মুগ্ধর তো ক্ষমতা নেই এই কান্না থামাবার। আল্লাহ কেন এত কঠিন মুহূর্ত লিখে রাখে কপালে? মুগ্ধ বলল, কাঁদে না তিতির, কাঁদে না। আমি বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা হারানোর কষ্টটা কেমন। তুমি অনেক ভালো আর অনেক লক্ষ্মী একটা মেয়ে, আল্লাহ তোমাকে এত তাড়াতাড়ি এতটা কষ্ট দেবে না। দেখে নিও, কিচ্ছু হবে না বাবার। তুমি তো বাবার কাছেই যাচ্ছ। তোমাকে দেখলে বাবার বুকের কষ্ট একদম কমে যাবে। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবেসে তুমি শুধু কষ্টই পেলে। আমি একটু সুখ দিতে পারলাম না তোমাকে। মুগ্ধ বাম হাতটা তিতিরের গালে রেখে চোখ মুছে দিয়ে বলল, পাগলি, এভাবে ভেবো না। যা পেয়েছি তা হাজার জনম তপস্যা করেও সবাই পায় না। আমার কোনো আক্ষেপ নেই। তুমি আমার ভাগ্যেই লেখা নেই। এটা আমি মেনে নিলাম আজকে, তুমিও মেনে নাও। তিতির মুগ্ধর হাতটা ধরে কাঁদতে লাগলো। আজ শনিবার, রাস্তায় কোন জ্যাম নেই, কিন্তু রাস্তা শেষই হচ্ছে না। বনানী থেকে ধানমন্ডি এটুকু রাস্তা যেন আজ 1000 মাইলের দূরত্ব হয়ে গেছে। ঘড়ির কাঁটা যেন একটা সেকেন্ডের ঘর পার করতে 5 সেকেন্ড সময় নিচ্ছে। হসপিটালে কেবিনের সামনেই তান্নাকে দেখা গেল। তিতিরের পেছনে পেছনে মুগ্ধও কেবিনে ঢুকতে নিতেই তান্না ওকে আটকে বলে, তোর ভাগ্য ভালো যে আমার বাবা অসুস্থ, না হলে তোকে এখানেই মেরে পুঁতে দিতাম। একথা শুনে তিতির চমকে পেছনে তাকালো। মুগ্ধ চোখের ইশারায় ওকে ভেতরে যেতে বলল। তিতির ভেতরে গেল। বাবার নিস্তেজ শরীরটা পড়ে আছে বিছানায়। বাবাকে এভাবে দেখে তিতিরের সমস্ত শরীর অসাড় হয়ে গেল। নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারছিল না। মা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু কিছু বলল না। বাবা ঘুমিয়ে আছে। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতির। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, আমি যদি জীবনেও একটা ভালো কাজ করি তার বিনিময়ে বাবার জীবনটা রক্ষা করো। মুগ্ধকে তান্না কোনোভাবেই ভেতরে ঢুকতে দিল না। তবুও মুগ্ধ বসে রইল হসপিটালের লবিতে। ওর কেন যেন এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। বাবার ঘুম ভাঙল রাত 8টার দিকে। তিতিরকে দেখতে পেয়েই এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তিতির কাছে গিয়ে বসে বাবার হাতটা ধরে বলল, সরি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে না বলে আমি আর এক পাও ফেলবো না। তুমি সুস্থ হয়ে ওঠো বাবা, আমি আর কোনোদিন এমন করব না। তিতিরের চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। বাবা বললেন, সুশান অনেক ভালো ছেলে। তোকে সুখে রাখবে। তুই চলে গিয়েছিস শুনেও বলেছে বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি। তিতির কাঁদতে কাঁদতেই বলল, হ্যাঁ বাবা, আমি জানি সুশান অনেক ভালো। আমি সুশানকেই বিয়ে করব বাবা। আমি তোমার সব কথা শুনব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো না বাবা, প্লিজ। বাবা আর কিছু বললেন না, শুধু তিতিরের হাতটা শক্ত করে ধরে রইলেন। যেন ছাড়লেই তিতির আবার পালিয়ে যাবে। কিছুক্ষণ পর বাবা আবার ঘুমিয়ে পড়লেন। যাতে বমি না হয় তাই ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। কেবিনে একটা এক্সট্রা বেড ছিল, সেখানেই মা আর তিতির বসে আছে। চেয়ারে বসে আছে তান্না। মা বলল, তান্না বাসায় চলে যা, সকালে তো আবার অফিসে যেতে হবে। তান্না বলল, না না, আমি থাকবো। আমি গেলে ইঞ্জেকশন কে এনে দিবে? 10টায় ইঞ্জেকশন দিতে হবে তো আবার। এখন যে এনে দিয়ে যাব সেটাও তো সম্ভব না। ইঞ্জেকশনটা ঠান্ডা দিতে হয়। এখানে তো আর ফ্রিজ নেই। মা চাপা গলায় আস্তে আস্তে বলল, কে আনবে মানে? যার জন্য এত কিছু সে আনবে। গায়ে বাতাস লাগিয়ে বাবার পাশে সমের মতো শুধু বসে থাকলে তো হবে না। তান্না বলল, না না, ও পারবে না। এখানে পাওয়া যায় না। রাস্তার ওপারে যেতে হবে। মা বলল, অবশ্যই পারবে। যে মেয়ে এত কিছু পারে সে মেয়ে সবই পারবে। যা বলেছি তাই কর। মায়ের খোঁচা দেয়া কথাগুলো তিতিরকে এফোরোফোর করে দিচ্ছিল, কিন্তু কিচ্ছু বলার ভাষা নেই ওর। সত্যিই তো ওর জন্যই এত কিছু হলো। ও বলল, ভাইয়া তুই যা, আমি পারবো। রাত 9:45টার দিকে তিতির গেল ইঞ্জেকশন কিনতে। মুগ্ধ হসপিটালের লবিতে বসেই দেখছিল তিতির বেরোচ্ছে।
কয়েক সেকেন্ড অপেক্ষা করলো ওর সাথে কেউ আছে নাকি সেটা বোঝার জন্য। যখন বুঝলো কেউ নেই তখন পিছন পিছন গেল। তিতিরকে ডাকলো কিন্তু ও দাঁড়ালো না। ও কি ইচ্ছে করে দাঁড়ালো না নাকি ডাকটা শুনতে পায়নি? তিতির রাস্তা পার হতে নিল আর কোত্থেকে একটা গাড়ি চলে এল। মুগ্ধ দৌড়াতে দৌড়াতে বলল, তিতির দাঁড়াও, গাড়ি আসছে তো। তিতির সে কথা শুনলো না, নিজেও খেয়াল করলো না, ততক্ষণে গাড়িটা একদম কাছে এসে থেমে গেল। কিন্তু তবু তিতিরের গায়ে হালকা একটা ধাক্কা লাগলো। তিতির ছিটকে পড়ে গেল রাস্তায়। মুগ্ধ তিতিরকে ধরে ওঠালো। বলল, কি করছিলে তিতির? রাস্তাটা দেখে পার হবে তো। এভাবে কেউ রাস্তা পার হয়? আরেকটু হলে তো সাংঘাতিক বিপদ হতো। তিতির অবাক হয়ে বলল, তুমি এখনো এখানে কি করছো? যাওনি কেন? আমার যেতে ইচ্ছে করছিল না। তুমি বাসায় চলে যাও। মা চিন্তা করবে। মায়ের সাথে ফোনে কথা বলে নিয়েছি। কিন্তু তুমি আমাকে এটা বলো যে এত রাতে একা একা কোথায় যাচ্ছ তুমি? বাবার ইনজেকশন কিনতে। মুগ্ধ অবাক হয়ে বলল, তুমি কেন? তার না কোথায়? মা ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে। ওর সকালে অফিস আছে তো। তো ছুটি নিতে পারতো না। ছুটি পায়নি হয়তো। দুনিয়ার এমন কোন অফিস আছে যে বাবার হার্ট অ্যাটাক হলেও ছুটি দেয় না? বাদ দাও। আচ্ছা বুঝলাম, কিন্তু কয়টাই বা বাজে এখন? এখন ইনজেকশনটা এনে দিয়ে বাসায় যেতে তো 11টাও বাজতো না ওর। তোমার ভাই মনে হয় 11টা পর্যন্ত বাসার বাইরে থাকে না। এসব বলে কি লাভ? কেন বলছো? উল্টো আমার দেরি করাচ্ছ। 10টায় বাবাকে ইনজেকশনটা দিতে হবে। ও হ্যাঁ সরি, চলো। মুগ্ধও গেল তিতিরের সাথে। ইনজেকশন নিয়ে মুগ্ধ টাকা দিতেই তিতির বাধা দিয়ে বলল, দিও না তুমি। আমি দিচ্ছি। কেন তিতির? এটুকু কি আমি করতে পারি না? মাত্র তো 500 টাকাই। না, আমি টাকা নিয়ে এসেছি। ফেরত নিতে পারবো না। ব্যাগ আনিনি দেখতেই পাচ্ছ। মুগ্ধ টাকাটা রেখে দিল। তিতির নিজের টাকাটা দিয়ে ইনজেকশন নিল। তারপর দুজনে দোকান থেকে বেরিয়ে সোজা হসপিটালের সামনে চলে এল। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তুমি আর আমাকে সেভ করতে বা সাপোর্ট দিও না প্লিজ। আজ থেকে আমি একা। সব প্রতিকূল অবস্থা নিজেকেই ফেস করতে হবে। ছোটবেলা থেকেই বাবা, ভাইয়া আমাকে আগলে আগলে রেখেছে। তারপর সেই 17 বছর বয়স থেকে তুমি আগলে আগলে রেখেছ। আর কত? এবার তো নিজের হাল ধরতে হবে। তিতির, এভাবে বলো না। দেখো সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে, কিন্তু তোমার আমার পথটা আজ থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ক্ষমা করো। একথা বলে তিতির চলে গেল উপরে। মুগ্ধ তারপরেও অনেক রাত পর্যন্ত বসে রইল হসপিটালে। রাত 1টার পর যখন মুগ্ধ বাসায় ফিরল তখনও মা, পিউ, স্নিগ্ধ সবাই জেগে। মুগ্ধ বলল, তোমরা এখনো জেগে বসে আছো কেন? মা বলল, তিতিরের বাবা কেমন আছে? যদি বলে তা না দেখতেও দেয়নি তো মা আবার কি না কি বলবে কে জানে। এখন অন্তত কোন কথা শুনতে ইচ্ছে করছে না ওর। তাই বলল, এখন ভালো আছে। মেডিসিন চলছে, চলবে। কি থেকে কি হয়ে গেল? তোমরা যে যার মতো ঘুমাতে যাও। সারারাত জেগে থাকার মতো কিছু হয়নি। কেউ আর একটা কথাও বলল না। যে যার মতো ঘুমাতে গেল। মুগ্ধ ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই থমকে গেল মুগ্ধ। বাসর ঘর এখনো সাজানো। কমন সেন্সের এত অভাব কেন এদের? বিয়ে ভেঙে গেছে, বউ নেই, কিন্তু বাসর ঘর এখনো আগের মতোই সাজানো। ধীর পায়ে এগিয়ে গেল মুগ্ধ। তারপর এক হাতে টান দিয়ে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিল। লাল রঙের বেডকভারটাও টেনে ফেলে দিল ফ্লোরে। কি হবার কথা ছিল আর কি হলো? একেই বলে ভাগ্য। প্রচণ্ড রাগ হচ্ছে। কিন্তু কার উপর? কার উপর রাগ হলে একটু লাভ হবে? প্রচণ্ড কান্না পাচ্ছে কিন্তু চোখে পানি আসছে না। কেন আসছে না? কেন কাঁদতে পারছে না ও? কোন প্রশ্নের উত্তর আজ মুগ্ধর কাছে নেই। ও আজ দুনিয়ার সবচেয়ে বড় ফেইলার। সবার কাছে হেরে গেছে ও, সবকিছুর সাথে। এতদিনের ঝুলন্ত সেতু আজ ভেঙে পড়ল। বাহ! ছোট্ট বেডসাইড টেবিলের উপরে ফ্রেমে রাখা ওদের কাপল ছবিটা হাতে নিল মুগ্ধ। দুজন দাঁড়িয়ে আছে, তিতির মুগ্ধর বাম পাশে। মুগ্ধ তিতিরের কাঁধে হাত দিয়ে জড়িয়ে রেখেছে, তিতিরের বাম হাতটা মুগ্ধর বুকের উপর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের মুখেই হাসি। তিতির আর কখনো এই বুকে আসবে না। মাতাল করা দৃষ্টি আর পাগল করা হাসি নিয়ে আর তাকাবে না।
সব শেষ আজ। ৭৮ বছর ধরে দেখা স্বপ্নটা সত্যি হতে পারল না, তার আগেই ঘুম ভেঙে গেল। এবার মাকে ও কি বোঝাবে? এতদিন তো বলতো তিতির ফিরে আসবে, তাই অপেক্ষা করতে হবে। কিন্তু এখন মা হয়তো কয়দিন চুপচাপ থাকবে, সবকিছু স্বাভাবিক হওয়ার টাইম দেবে। কিন্তু তারপর তো ঠিকই বিয়ের জন্য প্রেশার দিতে থাকবে। মা কেন বোঝে না যে অন্য কোন মেয়েকেও আর এই জায়গাটা দিতে পারবে না? অন্য কোন মেয়ের সাথে ওর এতটা আন্ডারস্ট্যান্ডিং কখনো হয়নি, হবেও না। অন্য কারো সাথে থাকা অসম্ভব, কেউ পারবে না তিতিরের মতো হতে, কেউ না। অন্য কারো সাথে থাকার চেয়ে তিতিরকে ছাড়া থাকাটাও অনেক সহজ, এটা মাকে কি করে বোঝাবে ও? ঘড়ির কাঁটায় রাত ২:৩০। তিতিরের বাবা ঘুমাচ্ছে, অন্য বেডে মাও ঘুমাচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে তিতির, দৃষ্টি বাইরের দিকে। মায়ের পাশে ঘুমানোর মতো জায়গা রয়েছে, কিন্তু ওর চোখে তো ঘুম নেই। মুগ্ধ এখন কি করছে কে জানে। পাগলটার কত প্ল্যান ছিল আজকের রাতটাকে নিয়ে। আজ এক হবার কথা ছিল ওদের, কিন্তু সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল। ও তো হসপিটালের জানালার গ্রিলে চোখের জলের আহুতি দিচ্ছে, কিন্তু মুগ্ধ। ওর তো ওর ঘরটাতেই থাকতে হবে, সেই ঘরে যে ঘরে ওদের জন্য বাসর ঘর সাজানো হয়েছিল। সেই ঘরে যে ঘরে বসে আজ বিকেলেও ও ভয় দেখিয়েছিল তিতিরকে। সেই ঘরে কি করে থাকবে পাগলটা? তিতির নিজের পেটে হাত রাখলো, আর পারবে না মুগ্ধর বাচ্চার মা হতে। আর পারবে না নাতিনাতনির মুখ দেখিয়ে বাবা মার মন ভোলাতে। সব শেষ। আজ দুটি মানুষের মৃত্যু হলো। যে মৃত্যু কেউ চোখে দেখতে পায় না। যে মৃত্যুতে কেই লাশ হয়ে যায় না। যে মৃত্যুর পর সৎকার করতে হয় না, লোক খাওয়াতে হয় না। যে মৃত্যু লুকিয়ে থাকে হাজার হাসির আড়ালে, লক্ষ সুখের মাঝের কাটা হয়। যে মৃত্যুতে জীবন শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় শুধু সুখটুকু, অনুভূতিগুলো। আজ থেকে শুরু হলো দুটি মানুষের মৃত জীবন। ২ সপ্তাহ পর তিতিরের বাবাকে বাসায় আনা হলো। তারপর তিতির একটু নিশ্চিন্ত হলো। ডাক্তার বলে দিয়েছে বাবাকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে, উনি আর কোন ভারী কাজ করতে পারবেন না। এমনকি ওনাকে বাজার করতেও দেয়া যাবে না। ফুল বেড রেস্টে থাকতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। তিতির ইদানিং খুব স্বাভাবিক আর হাসিখুশি থাকার চেষ্টা করে। সবকিছুই বাবাকে একটু ভালো রাখার জন্য। সারাদিন অফিস করে ফিরে বাবার সাথে গল্প করে তিতির, সারাক্ষণ হাসতে থাকে। তারপর রাতে যখন বিছানায় যায়, আস্তে আস্তে একসময় অসহনীয় হয়ে ওঠে রাতটা। যে তিতিরের ঘুমাতে কোন নির্দিষ্ট সময় বা বিছানা লাগতো না, সে তিতির আজ সারারাত বিছানায় শুয়ে ছটফট করে একটু ঘুমের জন্য। ঘুম আর আসে না। আসবে কিভাবে? ঘুমের ওষুধ তো মুগ্ধর কাছে। সারাদিনের ব্যস্ততার মধ্যে কোনোভাবে ভুলে থাকা যায় মুগ্ধকে। কিন্তু রাতে একসাথে থাক আর ফোনেই থাক, রাতগুলো যে কতভাবে স্পেশাল করত মুগ্ধ, নিজের জন্মটাকেই সার্থক মনে হতো তখন। আর আজ মুগ্ধর কণ্ঠস্বরটাও শুনতে পায় না ও। মুগ্ধ আর ওকে ফোন করে না, ও নিজেও আর ফোন করে না মুগ্ধকে। মুগ্ধর সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো ভেবে ভেবে কেটে যায় তিতিরের রাতগুলো। তারপর কোনোদিন ভোরের দিকে ৩-৪ ঘন্টা ঘুমায়, কোনোদিন তাও না। এভাবেই একসময় অভ্যস্ত হয়ে যায় তিতির। এভাবেই কেটে যায় মুগ্ধহীন মৃতজীবনের অনেকগুলো মাস। অফিস থেকে ফিরেই তড়িঘড়ি করে গোসলটা করে নিল তিতির। চুলগুলো কোনোরকমে মুছে দ্রুত হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিল। তারপর মায়ের রেখে যাওয়া মেজেন্ডা রঙের কাতান শাড়িটা পরে নিল তিতির। চোখে কাজল টেনে বেরিয়ে আসতেই মা বলল, এ কি অবস্থা? একটুও সাজিসনি দেখছি। কেমন মরামরা দেখাচ্ছে। আয় আমার সাথে। মা তিতিরের হাত ধরে আবার ঘরে নিয়ে গেল। তিতির বলল, আমাকে কিন্তু এভাবেই সুন্দর লাগছে। মা বলল, না মা, একটু সাজতেন হয়। হালকা একটু মেকআপ কর। আর শাড়ির সাথে মিলিয়ে লিপস্টিক লাগা। এসব বলতে বলতে মা আলমারি থেকে গয়না বের করে আনলো। তিতির বলল, আমি গয়নাগাটি পরবো না মা। ভাল লাগে না আমার এসব পরতে। বেশি না, শুধু এই দুলটা আর এই নেকলেসটা পরে নে। আর হাতে এই দুগাছা চুড়ি। না হলে একদমই খালি খালি লাগছে। তিতির আর কথা বাড়ালো না, ওগুলো পরে নিল। হালকা মেকআপও করলো, লিপস্টিকও লাগালো। মুগ্ধর সাথে পরিচয় হবার পর ও কোনোদিন লিপস্টিক লাগায়নি। আজই প্রথম। মা বলল, বাহ, এখন কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে। তিতির হাসলো। হাসি তো রেকর্ড করাই থাকে ঠোঁটের মধ্যে। প্রয়োজন হলেই তিতির ছেড়ে দেয় সেই রেকর্ড।
কিছুক্ষণের মধ্যেই সুহাসের ফ্যামিলির সবাই চলে এল। সুহাসের বাবা মা, দাদু, ভাই ভাবি, ছোট বোন সবাই এসেছে। সবার মাঝে ঘোমটা মাথায় দিয়ে লাজুক মুখে বসে আছে তিতির। তিতিরের বাবা মা, ভাই ভাবিও আছে। সবাই কত গল্পগুজব করছে, কত হাসি আনন্দ। আজ সবাই কত খুশি। হঠাৎ সুহাসের দিকে চোখ পড়তেই তিতির দেখল সুহাস হা করে তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তেই সুহাস অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিল। ওর জায়গায় মুগ্ধ হলে চোখ ফেরাতো না, বেহায়ার মতো তাকিয়েই থাকতো। হাজার চেষ্টা করলেও কেউ কোনোদিন মুগ্ধ হতে পারবে না, মুগ্ধ মুগ্ধই। তাই মুগ্ধর জায়গাটায় অন্তরে সারা জীবন সুরক্ষিত থাকবে। দুই ফ্যামিলির উপস্থিতিতে তিতির আর সুহাসের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। আজ সুহাস আলতো করে তিতিরের হাতটা ধরে যত্ন করে আংটি পরিয়ে দিয়েছে। তারপর তিতিরও পরিয়েছে। বাবা হাসছিল, বাবা খুশি। বাবার খুশির জন্য তিতির আজকাল সব করে। বাবার ভালো থাকার জন্যই আজও মৃত্যুর পথকে বেছে নিতে পারেনি তিতির। আংটিটার দিকে কতক্ষণ চেয়ে থেকে রাত প্রায় 2টার দিকে তিতির মুগ্ধকে ফোন করল। প্রায় সাথে সাথেই ফোন ধরল মুগ্ধ, ও বোধহয় জেগেই ছিল। হ্যালো তিতির, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। মা, স্নিগ্ধ, পিউ সবাই ভালো আছে। হ্যাঁ, কিন্তু মা সামান্য অসুস্থ। কি হয়েছে? তেমন কিছু না। ডায়াবেটিক্স, হাই প্রেশার, এসব নিয়েই প্রবলেম। ও। তারপর দুজনেই চুপ। একসময় মুগ্ধ বলল, জানো, পিউয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, কবে? কার সাথে? ওর বয়ফ্রেন্ডের সাথেই। সামনের মাসের 7 তারিখ। ওহ, তাহলে তো বেশি দিন বাকি নেই। হুম। আমাকে জানালেও না। কার্ড এলেই পৌঁছে যাবে তোমার কাছে। যদিও জানি তুমি আসবে না, তবু আসবো কিভাবে? তোমার ফ্যামিলির সামনে মুখ দেখাবার অবস্থা তো আমার নেই। ফালতু কথা বলো না তো। যাই হোক, পিউকে বলো আমার দোয়া সবসময় ওর সাথে থাকবে। ও অনেক অনেক সুখী হবে। হুম। তা এতদিন পর হঠাৎ তুমি আজ ফোন করলে? হ্যাঁ, একটা কথা বলার জন্য। কি? আজ রাতে সুহাসের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। ওহ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। বিয়ে কবে? সামনের বছরের শুরুতেই। এত দেরিতে কেন? সুহাসদের কি একটা প্রবলেম যেন আছে। তাই সময় লাগবে। ও, এবার তুমিও বিয়ে করে ফেল। মুগ্ধ হাসল। তিতির জিজ্ঞেস করল, হাসছ যে? এমনি। আচ্ছা, এখন রাখি। কাল আবার অফিস আছে। আচ্ছা। ভালো থেকো, সুখে থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা। ফোন রেখেই তিতির কেঁদে ফেলল। কত কাছের মানুষটা আজ কত দূরের হয়ে গেছে। চাইলেই তাকে আর যা ইচ্ছা তা বলা যায় না। আংটিটা হাত থেকে খুলে রাখল তিতির। এটুকুই ও পারে। আর তো কিছু ওর সাধ্যের মধ্যে নেই। মুগ্ধ ইচ্ছে করেই ফোন রেখে দিল। আর কথা বলার মতো শক্তি, সাহস আর মনের জোর নেই মুগ্ধর। রাত 2টা বাজে, একসময় 3টা বাজবে। একসময় 4টাও বাজবে। কিন্তু মুগ্ধ ঘুমাতে তো পারবে না। একসময় সকাল হবে, তারপর অফিসেও যেতে হবে। অফিসে না গেলে মা, ভাইবোনদের খাওয়াবে কি? বাবা কেন এমন করলো? সবার দায়িত্ব ওর কাঁধে দিয়ে ফাঁকি মেরে দুনিয়া ছেড়ে চলে গেল। ঠিক না, ঠিক না। আজ তিতিরের এঙ্গেজমেন্ট হয়েছে, কিছুদিন পর বিয়ে হবে, বাসর হবে অন্য একটা ছেলের সাথে। নাকে নাকফুল পড়বে তিতির, কিন্তু অন্য একটা ছেলের জন্য। অন্য কারো বাচ্চার মা হবে তিতির। আর ও হাত গুটিয়ে বসে বসে দেখবে। কিছু করার নেই তো। ভালোবাসা যে বড্ড অসহায়। বুকে প্রেম আছে, কিন্তু বুকে জমানো সব আশার সলতেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তবু বেঁচে থাকতে হবে মা, ভাইবোনের জন্য। শালার মরারও উপায় নেই। অ্যালার্ম বেজে উঠতেই তিতির হাত বাড়িয়ে সেটাকে বন্ধ করল। রাতে ঘুম আসে না, ইনসমনিয়া হয়ে গিয়েছে বোধহয়। ঘুমাতে ঘুমাতেই 2টা বেজে যায়। তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল, যাতে ভোর 5টায় উঠতে কোন প্রবলেম না হয়। তিতির আড়মোড়া ভেঙে উঠে বসল। বাইরে তাকিয়ে দেখল এখনো আলো ফোটেনি। এমনিতেই তো শীতের দিনে সকালকে ভোর মনে হয় আর ভোরকে রাত। কম্বলটা সরিয়ে বিছানা থেকে নামল। লাইট জ্বালিয়ে চুলগুলো হাতখোপা করতে করতে ঘরের দরজা খুলে বের হলো। রান্নাঘরে ঢুকে পানি গরম দিয়ে তিতির একটা বাটিতে 2টো ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিল। তারপর অন্য একটা বড় বাটিতে ময়দা, বেকিং সোডা, চিনি, লবণ একসঙ্গে ছেলে নিল।
এরপর তাতে ফাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিল, সঙ্গে একটু বাটারমিল্ক দিয়ে পুরোটা একসাথে ব্লেন্ড করে নিল। এরপর এতে লাল রং, ফুড কালার এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। তারপর গতকাল কিনে আনা হার্ট শেপ মাঝারি সাইজের কেক প্যানটায় মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিল। 350 ডিগ্রি প্রি-হিটেড ওভেনে 20 মিনিট বেক করতে দিয়ে দিল। চুলা জ্বালিয়ে গোসলের পানি গরম দিল, গোসল না করলে শীত লাগে বেশি। রান্নাঘরটা যতটুকু নোংরা হয়েছিল পরিষ্কার করল, যে কটা জিনিস মেখেছিল ধুয়ে রাখল। কেক ডেকোরেশনের জন্য ফ্রেশ ক্রিম, চিজ, বাটার, চিনি, ভ্যানিলা ইত্যাদি ফ্রিজ থেকে বের করে পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আবার ফ্রিজে রেখে দিল। বাটিটা ওর ঘরে রেখে আবার রান্নাঘরে ফিরে এল। রান্নাঘরের লাইট বন্ধ করে চোরের মতো অপেক্ষা করতে লাগলো কেকটা বেক হবার জন্য। আর আল্লাহ আল্লাহ করতে লাগলো যাতে মা এত তাড়াতাড়ি না ওঠে। যদিও মা ভোরে উঠে নামাজ পড়লেও 6টার আগে নিজের ঘর থেকে বের হন না। তবু ভয়ে ভয়ে করতে লাগলো। কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতেই বুক কেঁপে উঠল তিতিরের। মা! যদি মা হয় কি বলবে ও এখন? ফ্ল্যাটের মেইন দরজা খোলার শব্দ পেয়ে তিতির বুঝল মা না, বাবা নামাজ পড়তে যাচ্ছে। 20 মিনিট পর ওভেন থেকে কেকটা নামিয়ে কেকের মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখল বেক হয়েছে কিনা। হয়নি, আবার দিল 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিভাবে চেক করে দেখল বেক হয়ে গিয়েছে। ওভেন বন্ধ করে কেকটা নামিয়ে নিল। তারপর কেকটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকল। দরজা লাগিয়ে হাঁফ ছেড়ে বাঁচল। যাক, মা ওঠার আগে সব করতে পেরেছে। ফ্যান ছেড়ে কেকটা ঠান্ডা হতে দিয়ে গরম পানি নিয়ে গোসলে ঢুকল তিতির। গোসল করে বেরিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে তিতির কেকটা ডেকোরেশন করতে বসল। কেকের মাঝ থেকে কেটে 3টা ভাগ করে নিল। একটি বাটিতে ফ্রেশ ক্রিম, চিজ, বাটার, চিনি, ভ্যানিলা দিয়ে বিট করে নিল। এরপর মিশ্রণটি কেকের নিচের অংশে খানিকটা দিয়ে কেকের আরেকটা অংশ দিয়ে চাপা দিল স্যান্ডউইচের মতো করে। তারপর আবার একইভাবে ক্রিমের মিশ্রণটি ঢেলে কেকের আরেকটা অংশ দিল। এবার কেকের উপরে চকলেট চিপস ও সুইট বল দিয়ে হালকা ডেকোরেশন করল। ব্যাস, রেড ভেলভেট চিজ কেক রেডি। কেকটাকে যত্ন করে বক্সে ঢুকিয়ে সরাসরি ব্যাগে চালান করে দিল তিতির। আলমারি খুলে মুগ্ধর দেয়া চিকন সিলভার পাড়ের গাঢ় নীল শাড়িটা বের করল তিতির। শাড়িটা শুধু একবারই পরেছিল। শাড়িটা ওর খুব পছন্দের, যাতে নষ্ট না হয়ে যায় তাই বেশি পরতো না ও। শাড়িটা পরার সময় কুচি দিতে দিতে আয়নায় একবার তাকালো। বাহ, বেশ লাগছে তো। শাড়ি পরা শেষ করে কানে সিলভার একটা ঝুমকা পরল। গাঢ় করে কাজলে চোখ আঁকল। তারপর কপালে বড় একটা নীল টিপ পরল। হাতে কয়েকটা চুড়ি পরল। চুলগুলো খোলাই রাখল। সাজ কমপ্লিট। এবার আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখল সব ঠিকঠাক আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বাজে। এত তাড়াতাড়ি বেরিয়ে কি করবে? আধা ঘন্টা শুয়ে রইল। 8টা বাজতেই ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে গেল তিতির। টেবিলে বাবা, মা, ভাবি। ভালো হয়েছে ভাইয়া নেই, ও বোধহয় অফিসের জন্য বেরিয়ে গিয়েছে, 8টায় বের হয় প্রতিদিন। ওকে দেখেই মা বলল, বাহ, সুন্দর লাগছে তো তোকে। লিপস্টিক পরিসনি কেন? লিপস্টিক ভাল্লাগে না মা। তুই না একদম কেমন জানি। বাবা বলল, কি দরকার? আমার মেয়ে তো এমনিতেই সুন্দর। তিতির খাওয়া শুরু করল। ভাবি বলল, সত্যি তিতির, তোমাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। মা বলল, কি রে, আজ এত সাজগোজ? আবার শাড়িও পরেছিস দেখছি। সব ভুলে যাও নাকি? তোমাকে বলেছিলাম না সেদিন আজ অফিসের পিকনিক। সব কলিগরা শাড়ি পরবে, আমাকেও ধরল। কি আর করা, পরলাম। মাঝে মাঝে শাড়ি পরবি, ভালো লাগে দেখতে। তিতির হেসে বলল, আচ্ছা। নাস্তাটা শেষ করেই তিতির বেরিয়ে পড়ল। ব্যাগটা খুব সাবধানে নিচ্ছিল ও, যাতে কেকটা নষ্ট না হয়। যদিও কিছু হবে না, কারণ কেকটা বক্সেই আছে, তবু সাবধানের মার নেই। সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার 45 মাস হলো। এঙ্গেজমেন্টের পর থেকে মা কত ভালো ব্যবহার করে। আবার আগের মতো। আসলে বাবা মায়েরা সব সময় সন্তানের ভালো চান। কিন্তু ভালো চাইতে গিয়েই অনেক সময় কষ্ট দিয়ে বসে, বুঝে উঠতে পারে না সন্তানের আসল ভালটা কোথায়। জেনারেশন গ্যাপের কারণেই এটা হয়। কিন্তু সন্তানরাও তো বাবা মাকে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে ফেলে মাঝে মাঝে, বুঝে দিক আর না বুঝে দিক। তিতিরও কম কষ্ট দেয়নি বাবা মাকে।
একটা দীর্ঘশ্বাস ফেলে হাত থেকে আংটিটা খুলে টিস্যুতে পেঁচিয়ে ব্যাগের পকেটে রাখল তিতির। রাতে বাসায় ফেরার সময় আবার পড়তে হবে। ঘুম ভাঙার পরও শুয়ে রইল মুগ্ধ। তিতির যদি আসে, যদি আগের মতো এসে ওর ঘুম ভাঙায়। আজকের দিনটা কি ও না এসে পারবে? অবশ্য নাও আসতে পারে, এখন তো ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এখন তো চাইলেও এত সহজে আসতে পারবে না। যদি তিতির আসে সেই চিন্তা করে অফিস থেকে ছুটি নিয়েছে মুগ্ধ। আসলে ছুটিটা কাজে লাগবে, আর না আসলেও রেস্ট নেওয়া যাবে একটা দিন। কিন্তু মনে হচ্ছে আসবে। রাতে তিতির উইশ করেনি। যেহেতু উইশ করেনি, নিশ্চয়ই কোন সারপ্রাইজ আছে। আবার নিজের মনকে সামলে নিল মুগ্ধ। এত বেশি ভাবলে পরে যদি না আসে তো খুব খারাপ লাগবে। ওদিকে তিতির মুগ্ধর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। মুগ্ধ আসছে না। মুগ্ধ কি তাহলে আজ ছুটি নিয়েছে? মুগ্ধর বাসায় কি যাবে ও? না, না যাওয়াটা ঠিক হবে না। মুগ্ধর মা ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারে। কি করবে? অফিস টাইম 10টা, কিন্তু মুগ্ধ সাধারণত 9:03 এর মধ্যে অফিসে আসে। 9টা থেকে অপেক্ষা করছে তিতির। যখন সকাল 10:30 বেজে গেল তখন তিতির ফোন করল মুগ্ধকে। তিতিরের কল পেয়ে মুগ্ধর বুকের ভেতরটা নেচে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সেই মিষ্টি কণ্ঠ ভেসে এল। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। ব্যাড মর্নিং, তুমি আজ অফিসে যাওনি? না। কেন? ছুটি নিয়েছি। কেন? কোন কাজ আছে? না তো। অফিস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। ওহ, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ। দেখা করবে? হ্যাঁ, চাচ্ছিলাম। কোথায় আসবো বলো? আর কখন? এখনই এসো বনানী ব্রিজ। ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুমি কি বনানীতে অফিসে গিয়েছিলে? অফিসে না, অফিসের সামনে। শিট। সরি। তুমি কেন সরি বলছো? আমি তো তোমাকে জানিয়ে আসিনি। তোমার তো দোষ নেই। আচ্ছা, শোনো, আমি 1015 মিনিটের মধ্যে আসছি। তুমি ওদিকে একটা রেস্টুরেন্টে ঢুকে বসো। আমি ব্রিজের দিকে যাচ্ছি। তুমি ওখানে এসে ফোন দিও। আমি কোথায় থাকি ঠিক নেই। আচ্ছা। মুগ্ধ লাফ দিয়ে বিছানা থেকে নেমে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আলমারি খুলে একটা শার্ট হাতে নিতেই খেয়াল হলো তিতির অফিসের সামনে গিয়েছিল, তার মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল। নিশ্চয়ই শাড়ি পরেছে। পাঞ্জাবি পরাটা আজ ফরজ। সামনেই 3টা পাঞ্জাবি ইস্ত্রি করা আছে। সাদা, লেমন, নীল। কোনটা পরবে? আচ্ছা, তিতির কি রঙের শাড়ি পরেছে? কে জানে। যাই হোক, তিতিরের পছন্দের রং নীল। নীল পাঞ্জাবিই পরা উচিত। আর এই নীল পাঞ্জাবিটা অনেক সুন্দরও। হাতের কাছে যে জিন্স পেল সেটাই পরল। পাঞ্জাবিটাও পরল, তারপর সাদা একটা কোটি পরে বোতাম লাগাতে লাগাতেই ঘর থেকে বের হলো। মা জিজ্ঞেস করল, কিরে মুগ্ধ, কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডরা এসেছে মা। ওহ, নাস্তাটাও করে যাবি না? না মা, আমি খেয়ে নেব। ওদেরকে তো ট্রিট দিতেই হবে। তখন তো খাবি। তুমি খেয়েছো? হ্যাঁ, স্নিগ্ধ ভার্সিটিতে যাওয়ার সময় নাস্তা করে গিয়েছে, ওর সাথে আমিও খেয়ে নিয়েছি। আচ্ছা মা, আসছি তাহলে। দাঁড়া। এত তাড়া কিসের? এই কথা বলে মা এগিয়ে গেল। মুগ্ধকে টেনে নিচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার সোনার ছেলের জীবনে এই দিনটা বারবার আসুক, হ্যাপি বার্থডে। মুগ্ধ মাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ মা। হয়েছে, এবার যা। হুম। শোনো, রাত্রে মজা করে কিছু রান্না করো কিন্তু। পিউকেও আসতে বলো। একা জামাইয়ের হাত ধরে যেন চলে না আসে, আবার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আসতে বলবে। আচ্ছা। আর প্লিজ অন্য কাউকেই বলবে না। আমি বার্থডে পার্টি করছি না যে আত্মীয়স্বজন দিয়ে ঘর ভরে ফেলবে। আমার ভালো লাগে না। তোর ফুপিকেও বলবো না। পাশাপাশি বাড়িতে থেকে না বলে পারে কেউ। ফুপিকে বললে ইকরা আসবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? ইকরাকে তুই সব সময় এত ভুল বুঝিস কেন বলতো? মামা প্লিজ ওর কথা বলো না, আমি গেলাম। সন্ধ্যার পর ফিরবো, এসে যদি ইকরাকে দেখি বাসা থেকে বের হয়ে যাব বলে দিলাম, টাটা। মা আর কথা বলল না। মুগ্ধ যেতে যেতে বলল, পারলে ছানার মিষ্টি বানিও। 15 মিনিটের একটু বেশি সময়ই লাগলো মুগ্ধর। ব্রিজের সামনে গাড়ি থামিয়ে নামলো। তিতিরকে কোথাও দেখতে পাচ্ছে না। ফোন দিচ্ছে কিন্তু তিতির ধরছে না। আবার ডায়াল করলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে টোকাই এসে মুগ্ধর সামনে 3টা গোলাপ ধরল। বলল, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসল। তিতিরের কাজ। কিন্তু গেলটা কোথায় মেয়েটা?
এরপর আরেকটা বাচ্চা ফুল হাতে এল, একইভাবে ওকে গোলাপ দিল। সেটা নিতে না নিতেই আরেকটা বাচ্চা এল, ফুল দিল। সেই ফুল নিতে না নিতেই আরো দুটো বাচ্চা এসে ফুল দিল। সবাই ফুল দিয়ে দিয়ে বলছে, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসতে হাসতে সেই ফুল নিচ্ছে। দূরে দাঁড়িয়ে সেই মণিমুগ্ধকর হাসি দেখছে তিতির। মুগ্ধ আশেপাশে তাকিয়ে তিতিরকে খুঁজছে, কিন্তু বাচ্চাগুলোর হইচইয়ের কারণে অন্য কোন দিকে তাকাবার জো নেই। এরা একে একে আসছে আর ফুল দিয়ে উইশ করছে। সবার ফুল দেয়া শেষ হতেই তিতির মিষ্টি একটা হাসি মুখে নিয়ে মুগ্ধর সামনে গেল। তিতিরকে দেখে মুগ্ধ হা হয়ে গেল। মনে হচ্ছে কোন স্বর্গচূড়া থেকে দেবী নেমে এসেছে। তিতিরও নীল পড়েছে, কিভাবে মিলে গেল। ফুল দিয়ে সব বাচ্চারা হৈ হৈ করতে করতে চলে গেল। ওরা যখন যাচ্ছিল তখন মুগ্ধ খেয়াল করলো সবার হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট। তিতির মুগ্ধকে একটা গোলাপ দিয়ে বলল, হ্যাপি বার্থডে, এটা 34তম ফুল। মুগ্ধ হেসে ফুলটা নিল, বলল, ওহ, বাচ্চাগুলো সবাই মিলে কি আমাকে 33টা ফুল দিয়েছে। হ্যাঁ, হায় রে, বুড়া হয়ে গেলাম। কেন তুমি আমাকে মনে করিয়ে দিলে যে এটা আমার 34তম বার্থডে। চিন্তা করো না, তুমি স্টিল অনেক ইয়াং আর হ্যান্ডসাম আছো। মুগ্ধ হেসে বলল, বাই দা ওয়ে, ওদের হাতে বিরিয়ানির প্যাকেট দেখলাম। তুমি কিনে দিয়েছ? হ্যাঁ, আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে। আমি খাওয়াতাম। তোমার ইচ্ছে হলে তুমি খাওয়াও গিয়ে, আমি ধরে রেখেছি নাকি? পথশিশুদের তো অভাব নেই। আমি অনেক কষ্টে ওদের জোগাড় করেছি, আমি প্ল্যান করেছি, আমি খাইয়েছি, তাতে তোমার কি? তাও ঠিক। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। আমার সারপ্রাইজ তুমি নষ্ট করেছো আজ অফিসে না গিয়ে। মুগ্ধ হেসে বলল, আচ্ছা, সরি। কিন্তু তোমাকে নীল পাঞ্জাবিতে দেখে আমিও সারপ্রাইজড হয়েছি। ওটা তো আমিও হয়েছি। তুমি নীল পরে আসেছো ভাবিওনি। তিতির হাসল। মুগ্ধ বলল, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে? চলো কোথাও যাওয়া যাক। গাড়িতে উঠেই মুগ্ধ বলল, কোথায় যাবে? তুমি কতক্ষণ টাইম দিতে পারবে? আফটার অল টুডে ইউ আর দ্য বার্থডে বয়। আজ সবাইকে টাইম দিতে হবে তোমার। রাতে বাসায় টাইম দিতে হবে। সারাদিন, সারা সন্ধ্যা ফ্রি। তাহলে পদ্মার পাড়ে যাব। নৌকায় চড়ব, পদ্মার ইলিশ আর শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খাবো। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু নৌকায় চড়বে? ওদিকের নদীতে অনেক গ্যাঞ্জাম। ভালো লাগবে কি? যেদিকে গ্যাঞ্জাম নেই সেদিকে নিয়ে যাবে। আচ্ছা, কিন্তু তার আগে পেটে কিছু দিতে হবে। কিচ্ছু খাইনি। ঘুম থেকে উঠেই আসলাম। তুমি ব্রেকফাস্ট করে বেরিয়েছো তো? হ্যাঁ। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে মুগ্ধ বলল, ভালো করেছো। কিন্তু আমার সাথে আবার খেতে হবে, চলো। না না, আমি খাবো না। আর তুমি খাবার নিয়ে গাড়িতে চলে আসো। রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না। আহ, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ দুজনের জন্যই খাবার পার্সেল করে নিল। তারপর গাড়িতে উঠেই আরেকটা সারপ্রাইজ পেল। ওর প্রিয় রেড ভেলভেট চিজ কেক নিয়ে বসে আছে তিতির। মুগ্ধ অবাক হয়ে বলল, রেড ভেলভেট চিজ কেক? ওহ মাই গড! কোথায় পেয়েছো? বানিয়েছো নাকি? হ্যাঁ। মানে কি, কিভাবে বানিয়েছো? যেভাবে বানায় সেভাবেই বানিয়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু বাসায় কেউ দেখেনি। কি বলেছো? অনেক ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে বানিয়েছি। সত্যি তিতির, এরকম সিচুয়েশনে আমার খুব বেশি আফসোস লাগে তোমাকে সারা জীবনের জন্য পাবনা বলে। তুমি সবার থেকে আলাদা তিতির। তুমি অনেক লক্ষ্মী, অনেক পাগলি। এই শীতের মধ্যে ভোর রাতে উঠে কয়টা মেয়ে পারে এসব করতে? পাগল না হলে পারা যায় না। খুশি মুগ্ধর চোখ মুখে ঝিলিক দিচ্ছিল। তিতির বলল, ভালোবাসলেই পারা যায়। এখন কি একটু খেয়ে দেখবে কেমন হয়েছে? হ্যাঁ অবশ্যই। হঠাৎ মনে পড়তেই তিতির বলে উঠল, হায় হায়, আমি তো ছুরি আনিনি। এখন কি হবে? কাটবে কিভাবে? মুগ্ধ হেসে বলল, নো প্রবলেম। তুমি আছো না। একথা বলেই মুগ্ধ তিতিরের হাতটা টেনে নিয়ে তিতিরের আঙুল দিয়ে কেকটা কাটল। যদিও কেকটা ছড়িয়ে গেল, কাটার বদলে ভাঙা হলো, তবুও ব্যাপারটা তিতিরের এত ভালো লাগলো যা বলার মতো না। তিতির মুগ্ধকে কেক খাইয়ে দিল। মুগ্ধ তিতিরকে খাইয়ে দিল। মুগ্ধ কেক খেতে খেতে বলল, উম্মম্মম্মম্মম্মু বেস্ট রেড ভেলভেট চিজ কেক এভার। একবারেই মুগ্ধ অর্ধেকটা কেক খেয়ে ফেলল। তিতিরের তৃপ্তির নিঃশ্বাস ফেলল। ও জানতো, মুগ্ধ এমনই করবে। এই কেকটা মুগ্ধর খুব প্রিয়। কোন রেস্টুরেন্টে খেতে গেলে পেস্ট্রি থাকলেই ও খুঁজতো রেড ভেলভেট চিজ কেক আছে কিনা।
ভোর রাতে উঠে চোরের মতো আতঙ্ক নিয়ে কেক বানানোটা সার্থক। দুপুরবেলা মাওয়া ঘাটে গিয়ে একটা স্পিডবোট রিজার্ভ করলো মুগ্ধ। উঠতে উঠতে বলল, তিতির, আমরা ওপারে গিয়ে ভাত খাবো। এপারে গ্যাঞ্জাম বেশি। আচ্ছা। স্পিডবোট চলতে শুরু করলে তিতির অকারণেই বারবার হাসছিল। ভালো লাগছিল মুগ্ধর। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়ে ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেল ওরা। তারপর একটা ভ্যান ভাড়া করে গ্রামের ভেতর দিয়ে কিছুক্ষণ ঘুরল। তারপর কিছুক্ষণ নৌকায়ও ঘুরল। অনেক অনেক গল্প করলো ওরা, কিন্তু খুব স্বাভাবিক সব গল্প। যেন ওদের সম্পর্ক স্বাভাবিক। যেন অনেকদিন পর দেখা হয়নি ওদের, প্রায়ই দেখা হয়। ওপার থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। এখন তো 5টার সময়ই সন্ধ্যা হয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই জ্যামে পড়ল। মুগ্ধ বলল, তোমার বাসায় ফিরতে হবে কখন? দেরি হলেও প্রবলেম নেই। বাসায় বলেছি আজ অফিসের পিকনিক। আচ্ছা। কি দুষ্টু মেয়ে রে বাবা। তিতির হাসল। মুগ্ধ বলল, কিন্তু এই জ্যাম ছাড়তে তো মনে হচ্ছে অনেক দেরি লাগবে। আরও কিছুক্ষণ পর মুগ্ধ গাড়ি ঘুরিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেতে লাগলো। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মেইন রোডের যে অবস্থা দেখলাম, রাত 10টায়ও পৌঁছতে পারবো না। 9টার দিকে আবার পিউরা আসবে। আমি বাসায় না থাকলে কেমন দেখায় না? হ্যাঁ, তা তো ঠিকই। কিন্তু তুমি এসব রাস্তা চেনো তো? হ্যাঁ, আগে সাইক্লিং করতাম না। এখানে অসংখ্যবার এসেছি। ও। এরপর হঠাৎ মনে পড়ায় মুগ্ধ বলল, ওহো, ভালো কথা তিতির, খুব ভালো একটা খবর আছে। আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে। কি কথা? পিউয়ের বেবি হবে। ওয়াও। এই কথাটা তুমি আজ আমাকে বলছো? আরে, আমাকে বলেনি তো এতদিন। পিউ অনেকদিন আসে না, তাই মাকে জিজ্ঞেস করলাম পিউ আসে না কেন। তখন মা বলল পিউ অসুস্থ। চিন্তা করো, তখনও বলছিল না। পরে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো আবার। তখন মা আমার অস্থিরতা দেখে বলল। তিতির বলল, এসব কথা কাউকে বলতে হয় না। যত কম মানুষ জানবে তত ভালো। বাহ রে, তা বলে আমিও জানবো না? পিউ বোধহয় লজ্জায় বলতে পারেনি। আরে বাবা, লজ্জা কিসের? এটা তো ন্যাচারাল ব্যাপার। তুমি বুঝবে না। ইস, এমনভাবে বলছো যেন তোমার কতবার বেবি হয়েছে। তিতিরের মন খারাপ হয়ে গেল। সেদিন যদি ওদের বিয়ে হতো, প্ল্যান মতো আজ তিতিরেরও বেবি হতো। মুগ্ধ ব্যাপারটা খেয়াল করল। ধ্যাত, কি বলতে কি বলল। মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেলল। এখন সরি বলা মানে খুঁচিয়ে ঘা বাড়ানো। অন্যভাবে তিতিরের মনটা ভালো করে দিতে হবে। কি বলা যায় ভাবতে লাগলো। তিতির অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজ ড্রাইভ করতে ভালো লাগছে না? কেন? তোমাকে দেখতে পারছি না যে তাই। তিতির হেসে বলল, সারাদিন তো দেখলে। আজ তোমাকে এতই সুন্দর লাগছে যে সারাদিন দেখেও আশ মেটেনি। সিলেটের সেই রাতের থেকেও বেশি সুন্দর। মুগ্ধ আচমকা ব্রেক করল। সিটবেল্ট বেঁধে না রাখলে এক্ষুনি মাথায় ব্যথা পেত তিতির। মুগ্ধ গাড়ি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। তিতির লজ্জায় ব্লাশ করছিল, খুব ভালো লাগছে বোধহয় ওর। মেয়েরা বোধহয় এমনই, প্রিয় মানুষের এটেনশন পেলে খুশিতে ফুটতে থাকে। তিতির বলল, এখানে গাড়ি থামালে কেন? কেমন জঙ্গল জঙ্গল। আমার ভয় করছে। মুগ্ধ বলল, জঙ্গল না, এটা একটা গ্রাম। আশেপাশে বাড়িঘর নেই, এই যা। যাই হোক, একটু ভুতুড়ে টাইপ। চালাও তো। গাড়ি চললে ভয় করে না? না চললে মনে হয় এক্ষুনি গ্লাস ভেঙে ভূত ঢুকে পড়বে। তুমি মোটেও ভয় পাচ্ছ না তিতির, ভাব ধরো না। তুমি ভয় পাবার মতো মেয়ে না। আর যা খুশি তা হোক, কিন্তু আগে বলো তুমি এটা কি বললে? কি মনে করালে? কই কিছু না তো। তুমি আসলে বুঝছো, খুব দুষ্টু একটা মেয়ে। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। আসলে তলে তলে হহুত। কি? থামলে কেন? বলো। বলছি। একথা বলেই মুগ্ধ গাড়ির লাইটটা বন্ধ করে তিতিরের কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিতির নিচু স্বরে বলল, লাইট জ্বালাও, ভয় করছে। অন্ধকারের যে নিজস্ব একটা আলো আছে, সেই আলোতেই মুগ্ধ দেখল তিতির তাকিয়ে আছে ওর চোখের দিকে। মুগ্ধর দৃষ্টিও তিতিরের চোখে। দুজন দুজনের খুব কাছে, একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। তিতির মনে মনে প্রার্থনা করতে লাগলো, মুগ্ধ যেন এটুকু কাছে এসে সরে না যায়। ওর বিবেক যেন এতটা নিষ্ঠুর আজ না হয়।
এতদিনের অপূর্ণতা যেন একবার হলেও ভরিয়ে দেয় ও। মুগ্ধর দৃষ্টিটা চোখ থেকে নেমে তিতিরের ঠোঁটে চলে গেল। তিতির চোখ বন্ধ করল। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তিতির ভেসে গেল। এলিফ্যান্ট রোড দিয়ে বের হয়ে ধানমন্ডি 3 নাম্বার দিয়ে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, আমাকে 8 নাম্বারে নামিয়ে দিও। ওখান থেকে রিক্সা নিয়ে নেব। আচ্ছা। 8 নাম্বারে গিয়ে গাড়ি থামালো মুগ্ধ। তিতির বলল, আজকে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আমি দেখা করেছি। কাল থেকে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। মুগ্ধ একটা প্লাস্টিক হাসি দিয়ে বলল, আমি জানি। কিন্তু আর এভাবে এসো না তিতির। এবছরই তো তোমার বিয়ে। তারপর এরকম হুটহাট দেখা আর হবে না আমাদের। এখন থেকে অভ্যাস করাই ভালো। তুমি এখন একজনের বাগদত্তা। তবু কাছে এসেছো যখন মনে হয়েছে তুমি আমারই। তাই কাছে না আসাটাই ভালো। তিতিরের চোখে পানি এল। কিন্তু মুগ্ধর সামনে ও ভুলেও কাঁদবে না, আজকের দিনে তো নয়। হেসে বলল, আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। চলো তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। তিতির হাত ধরে থামালো মুগ্ধকে। বলল, দাঁড়াও একটু পর। কি? তিতির হেসে মুগ্ধর গালে একটা চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে এগেইন। মুগ্ধ হেসে বলল, আই লাভ ইউ মাই রসগোল্লা। তিতির একটু মোটা হবার পর থেকে মুগ্ধ মাঝে মাঝে ওকে রসগোল্লা বলে ডাকত। অনেকদিন পর ডাকটা আবার শুনে ভালো লাগলো তিতিরের। হেসে বলল, আই লাভ ইউ টু। মুগ্ধ বাসায় ফিরতেই দেখল পিউরা মাত্রই এসেছে। যাক, বেশি দেরি হয়নি তাহলে। সবার সাথে গল্পগুজব, হইচই, খাওয়া দাওয়ার পর রাত 12টার দিকে পিউরা চলে গেল। মুগ্ধ নিজের ঘরে গিয়ে শুয়েছে কেবল। এমন সময় মা এসে দরজায় নক করল। ঘুমিয়ে পড়েছিস বাবা? না মা, খুলছি দাঁড়াও। দরজা খুলতেই মা বলল, ঢুকবো না, একটা কথা বলতে এসেছি। ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো। মুগ্ধ, তোর একটা পার্সেল এসেছে। কোত্থেকে এসেছে? কে পাঠিয়েছে? মতিঝিল থেকে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তা তো লেখা নেই। হয়তো তোর বার্থডের জন্য কেউ গিফট পাঠিয়েছে। কে আবার গিফট পাঠাবে? যাই হোক, কোথায় সেটা? তোর আলমারিতে ডান পাশের লকারে রেখেছি। আচ্ছা ঠিক আছে। মা চলে যেতেই আলমারি খুলে জিনিসটা বের করলো মুগ্ধ। বেশ বড় একটা বক্স র্যাপিং করা। কে পাঠালো? তিতিরের অফিস মতিঝিলে, কিন্তু তিতিরের সাথে তো দেখাই হলো। ও দিলে তো হাতে হাতেই দিতে পারত। তমালের বাসা মতিঝিল, মানে আরামবাগ আর কি। ও কি পাঠালো? যাই হোক, খুললেই বোঝা যাবে। র্যাপিং খুলতেই একটা বড় কাগজের বক্স দেখতে পেল মুগ্ধ। বক্সটা খুলতেই দেখল একটা হালকা আকাশি রঙের ফর্মাল শার্ট, একটা নেভি ব্লু টাই, মুগ্ধর প্রিয় ব্র্যান্ডের একটা পারফিউম, একটা সানগ্লাস আর একটা কালো ডায়েরি। এই কাজ তিতির ছাড়া আর কারো নয়। সবার আগে ডায়েরিটা হাতে নিল। ডায়েরি হাতে নিতেই একটা চারভাঁজ করা কাগজ পড়ল নিচে। কাগজের উপরে লেখা, ওপেন মি ফিরস্ট, তিতিরের হাতের লেখা। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল ওর। ডায়েরিটা রেখে কাগজটা খুলল। ইয়া বড় একটা কাগজে মাত্র 2 লাইন লেখা। পণ্ডিতি করে আবার ডায়েরির শেষের পাতাগুলো আগে পড়ো না প্লিজ। প্রথম পাতা থেকে পড়া শুরু করো, সিরিয়ালি পড়বে। মুগ্ধ গিফটগুলোকে বিছানার একপাশে রেখে ডায়েরিটা নিয়ে শুয়ে পড়ল। আরাম করে পড়বে। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় দেখল একদম পুরনো দিনের মতো স্টাইল করে লেখা চিঠি। পড়তে শুরু করলো মুগ্ধ। এই, তোমাকে কোনোদিনও নাম ধরে ডাকিনি। কখনো তোমাকে নাম ধরে ডাকার ইচ্ছেও করেনি, চেষ্টাও করিনি। তাই চিঠিতেও নাম সম্বোধন করলাম না। এটা পেয়ে কি ভাবছো রং ঢং করে চিঠি লিখছি কেন? কেন জানি ইচ্ছে হলো লিখতে। তুমি এমন একটা সময় আমার জীবনে এসেছিলে যখন আমি প্রেম বুঝতাম কিন্তু জানতাম না ভালোবাসা কি। তুমি এসে ভালোবাসার সাথে পরিচয় করালে। এমনভাবে বোঝালে, দেখালে ভালো কত রকম ভাবে বাসা যায়। আমি নিজের অবচেতন মনেই সবকিছু তোমার মতো করে ভাবতে শুরু করি। তোমার আইডিওলজি গুলো ফলো করতে শুরু করি। আমার মনে হয় তুমি যেটা করো সেটাই ঠিক। মনে হয় একটা আদর্শ পুরুষ হতে হলে তোমার মতো হতে হবে। সুহাস খুব ভালো ছেলে, কিন্তু তোমার মতো নয়। ও খুব ভদ্র, কখনো দুষ্ট কথা বলে না। কিন্তু আমার মনে হয় পুরুষ মানুষদের দুষ্টুই হওয়া উচিত। ও আমার সাথে লাঞ্চ করতে আসে প্রায়ই, বলে আসে না সারপ্রাইজ দিতে চায়। কিন্তু যদি আমি অলরেডি লাঞ্চ করে ফেলি ও মন খারাপ করে আর খায় না। তুমি হলে বলতে, খেয়েছো, ভালো করেছো।
এখন আমার সাথে আবার খাবে। পুরুষ মানুষদের তো এমনই হওয়া উচিত, তাই না বলো? সুহাস ঠিক তোমার মতো করেই আমার দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে। সেটা বুঝতে পেরে যদি আমি ওর দিকে তাকাই ও চোখ ফিরিয়ে নেয়। কিন্তু তুমি তো তাকিয়ে থাকতে, তোমার ওই দৃষ্টি দিয়ে মেরে ফেলতে আমাকে। আর কেউ পারবে না আমাকে তোমার মতো করে মারতে। এ মরণ সুখের মরণ। আমি আর কোনোদিনও এভাবে মরতে পারবো না। তবু আমি সুহাসকেই বিয়ে করতে চলেছি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। কত স্বপ্ন দেখেছিলে তুমি আমাকে নিয়ে। আর আমি তোমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে আসি। আমার আর কোন উপায় নেই। বাবার মুখের দিকে তাকিয়ে আমার অসহায় লাগে। জানো, বাবা সারাদিন বাসায় থাকে। সামনের মসজিদে নামাজ পড়তে যায় শুধু। নামাজ পড়ে এসেই হাঁপাতে থাকে। তিনবেলা মুঠো ভরতি করে ওষুধ খায়। আমি এই দৃশ্য সহ্য করতে পারি না। আমার বাবা আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, এটা আমি মানতেই পারি না। আবার তোমাকে ছাড়া সারাটা জীবন অন্য একজনের সাথে সংসার করতে হবে, এটাও ভাবতে পারি না। যাই হোক, পারলে আমাকে ক্ষমা করো, তোমার ভালোবাসার মান রাখতে পারিনি আমি। অথচ আমার জীবনের শ্রেষ্ঠ সব মুহূর্তগুলো তোমার দেয়া। কি জানো, নীলগিরিতে পাহাড় দেখানো, পথে ডাকাতদের হাত থেকে বুকে আগলে আমাকে বাঁচানো, থানচিতে আমার কানে কাজলের কালি লাগিয়ে দেয়া, কথায় কথায় আমাকে গান শোনানো, রেমাক্রি ফলসে আমার পাগলামিগুলো হাসি মুখে সহ্য করা, রেমাক্রিতে আমাকে মেঘ ছোঁয়ানো, নফাখুমের পথে হুট করে সবার মধ্যে থেকে আমাকে কোলে তুলে নেয়া, নাফাখুম জলপ্রপাতের পানিতে আমাকে নিয়ে ভাসা, তোমার সাথে চিটাগাং যাওয়া, বান্দরবনের সেই রাত, তোমার আমার প্রথম চুমু, একসাথে মহুয়া খাওয়া, টিউবির প্রত্যেকটা ট্যুরে দুজনের একসাথে যাওয়া, পাগলামি করা, আমার প্রত্যেকটা জন্মদিনকে স্পেশাল করা, বিছনাকান্দির পানিতে তোমার বুকের উপর আমার ভেসে বেড়ানো, এই সব কিছু। স্পেশালি সিলেটের সেই রাত। আমার সারাটা শরীর মন সেদিন চাইছিল তোমাকে, আমি লজ্জায় বলতে পারিনি। যতটুকু পেয়েছি তাও অবশ্য কম না। আমার জীবনের শ্রেষ্ঠ রাত। বাই দা ওয়ে, তুমি কিন্তু খুব সুন্দর করে আদর করো। আরও কত রকম পাগলামি ভরা আদর তুমি করতে পারো জানার ইচ্ছে ছিল। ভাগ্যে হলো না। এসব নিয়ে সরাসরি কখনো আলোচনা করো না প্লিজ, খুব লজ্জা পাবো। ভালো থেকো। তোমার রসগোল্লা তিতির পাখি। চিঠি শেষ। পৃষ্ঠা অল্টালো মুগ্ধ। ওদের বান্দরবন যাওয়ার টিকিট, সিলেট আর বান্দরবনের হোটেলের ভাউচার স্কচটেপ দিয়ে ডায়েরিতে আটকানো। এখন বুঝতে পারল তিতির কেন ওগুলো নিয়ে যেত। আরও কয়েকটা পৃষ্ঠা অল্টাতেই ডায়েরিতে একটা খাম আটকানো দেখল। খামের উপর লেখা, মিস মি। ওপেনি, খামটা খুলতেই টিস্যুতে পেঁচানো একটা শক্ত, মোটা কাগজ পেল। টিস্যু সরাতেই দেখল কাগজে অসংখ্য ঠোঁটে ছাপ। এ ঠোঁট মুগ্ধর চিরচেনা। তিতির ঠোঁটে লিপস্টিক দিয়ে কাগজে ছাপ দিয়েছে। মুগ্ধ ঠোঁটের ছাপগুলোর উপর হাত বুলিয়ে নিল। তারপর কাগজটাতে চুমু দিল। ওর চোখ ভরে উঠেছে জলে। 4 মাস পর বেলা 11টার দিকে মুগ্ধর ফোন এল তিতিরের কাছে। তিতির একটু অবাক হলো, মুগ্ধ ফোন করলে রাতে করে, অফিসে থাকতে কখনোই ফোন করে না। কোন অঘটন কি ঘটল? তিতিরের বুক ধড়ফড় করতে লাগলো। ফোন ধরে বলল, হ্যালো। তিতির, হ্যাঁ। কেমন আছো? মুগ্ধর কণ্ঠটা একটু অন্যরকম লাগলো। কি হয়েছে কে জানে। বলল, ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো, আরো ভালো থাকার ব্যবস্থা করছি। কি? আমি বিয়ে করছি ইকরাকে। তিতিরের মনে হলো ওর বুকের মধ্যে কেউ 100 ছুরির কোপ বসিয়েছে। মুগ্ধ ইকরাকে বিয়ে করছে কেন? দুনিয়াতে কি মেয়ের অভাব? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও, কংগ্রাচুলেশনস। কবে বিয়ে? এই শুক্রবার। তাহলে তো আর 4 দিন পরই। হ্যাঁ। এত তাড়াতাড়ি সব এরেঞ্জমেন্ট কি করে করবে? কোন এরেঞ্জমেন্ট নেই। আমরা ইকরাদের বাসায় যাব, কাজী আসবে, বিয়ে পড়াবে, শেষ। ইকরাকে নিয়ে চলে আসবো। কোন অনুষ্ঠান হবে না, কেউ ইনভাইটেড থাকবে না, শুধু ফুপিরা আর আমরা। ওহ, এটাও ভালো। ঠিক আছে তিতির, রাখছি, আমি অফিসে তো। আচ্ছা। মুগ্ধ ফোনটা রেখে দিল। তিতিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল, কি এমন হয়েছে যে এত তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে মুগ্ধর। আর যে ইকরাকে ও সহ্যই করতে পারে না সেই ইকরাকেই বিয়ে করছে। ভাবতে থাকলো তিতির, কিন্তু কোন কুলকিনারা পেল না। ফোনটা এল দুপুরবেলা। মুগ্ধর মায়ের নাম্বার দেখে তিতিরের বুক কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এল, হ্যালো তিতির।
জি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো, আন্টি আপনি ভালো আছেন? আছি বাবা, ভালোই আছি। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আন্টি বলুন। মুগ্ধ তোমাকে আজ ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তাহলে তো জানোই বোধহয় বিয়ের ব্যাপারটা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তিতির বলল। ও বলেছে আমাকে। এই শুক্রবারই ওদের বিয়েটা ঠিক করেছি। মাগো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু তুমি মুগ্ধকে বিয়ে করতে পারবে না, তুমি ওর জীবন থেকে পার্মানেন্টলি সরে যাও। আন্টি ওর সাথে এখন আর আমার সম্পর্ক নেই। জানি মা, কিন্তু এর মধ্যে ও হয়তো তোমার সাথে দেখা করতে চাইতে পারে। তুমি দেখা করো না মা। অনেক কষ্টে, অনেক কিছুর পর আমি ওকে এই বিয়েতে রাজি করাতে পেরেছি। প্লিজ এখন তুমি এমন কিছু করো না বা এমন কিছু বলো না যাতে আবার মুগ্ধ ডিসিশন চেঞ্জ করে ফেলে। এভাবে তো চলতে পারে না, তাই না? আমি আজ আছি কাল নেই। আমি মরার পর কে দেখবে ওকে? এভাবে একা একা সারা জীবন কাটাবে, এটা আমি মা হয়ে কিভাবে সহ্য করি বলো? ইকরা ওকে পাগলের মতো ভালোবাসে, সেই ছোটবেলা থেকে। তুমি মুগ্ধর সাথে থাকলে আমি যতটা নিশ্চিন্ত থাকতাম, ইকরা ওর সাথে থাকলেও আমি ঠিক ততটাই নিশ্চিন্ত থাকব। আমি ওদের বিয়েতে বাধা দেব না আন্টি। আমিও চাই মুগ্ধর একাকিত্ব ঘুচুক। লক্ষ্মী মা আমার। নিশ্চিন্ত করলে আমাকে। ঠিক আছে রাখছি। ফোন রেখে তিতির কান্নায় ভেঙে পড়ল। মুগ্ধর মা ফোন রাখার কিছুক্ষণ পরই মুগ্ধ ফোন করল। তিতির, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটু সময় দিতে পারবে? কি করবে তিতির? মাত্রই ওর মা ফোন করে বলল যাতে দেখা না করে, আর এক্ষুনি ও দেখা করতে চাইছে। আল্লাহ কেন এমন পরিস্থিতিতে ফেলে? তিতির বলল। কবে? আজ। সন্ধ্যার পর। মনে মনে অনেক যুদ্ধ করেও তিতির না করতে পারল না। বলল। আচ্ছা, কোথায়? তোমাকে আসতে হবে না, আমি ধানমন্ডি আসবো কিন্তু অফিসের পর। পারবে তো? হ্যাঁ পারবো। রওনা দিয়ে ফোন দিব, এখন রাখছি। আচ্ছা। মুগ্ধর মাকে কথা দিয়েছে, আবার মুগ্ধকেও না করতে পারল না, কাজটা কি ঠিক হলো? ও তো আর বাধা দিচ্ছে না বিয়েতে, তাহলে দেখা করতে দোষ কি? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল তিতির। ইকরাকে কেন মুগ্ধ বিয়ে করছে? আর এত তাড়াহুড়োই বা কিসের? তিতিরকে নিয়ে যাওয়ার আরেকটা ট্রিক কি এটা? ছি ছি, তা কেন হবে? মুগ্ধর ব্যাপারে অন্তত এসব চিন্তা করা যায় না। মনে মনে এরকম অজস্র চিন্তা করতে করতে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলো তিতির। রেস্টুরেন্টে দুজন দুজনার মুখোমুখি বসে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। মুগ্ধর মুখটা অনেক শুকনো লাগছে। তিতির কিছু জিজ্ঞেস করতে পারছে না। জিজ্ঞেস করলে যদি মুগ্ধ এমন কিছু বলে যাও মানতে পারবে না। ওয়েটার এল অর্ডার নিতে। মুগ্ধ অর্ডার দিয়েও কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে মুগ্ধই প্রথম কথা বলল। তিতির, তোমার কিছু বলার নেই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মুগ্ধ ম্লান হেসে বলল। এটা বলার ছিল তোমার? তিতির এবার সরাসরি জিজ্ঞেস করল। কিছু কি হয়েছে? কিছু বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? না মানে, এরকম হুট করে তুমি বিয়ে করছো, তাও আবার ইকরাকে। তাই ভাবছি কোন অঘটন কি ঘটল নাকি? না, কোন অঘটন ঘটেনি। ও, একটু অভিমান হলো তিতিরের। কিছু তো নিশ্চয়ই ঘটেছে যা মুগ্ধ বলতে চাচ্ছে না। আজ তিতির এতই দূরের হয়ে গেল যে সবটা খুলে বলাও যায় না। ঠিকই আছে, তিতিরের তো এটাই প্রাপ্য ছিল। কি করতে পেরেছে ও মুগ্ধর জন্য? কিছুই না। আর কিছুই বলল না। চুপ করেই রইল। মুগ্ধ চুপ। এই প্রথম বোধহয় ঘন্টার পর ঘন্টা দুজন একসাথে বসে আছে, কিন্তু কেউ কোন কথা বলছে না। খাবার এল। মুগ্ধ বলল। খাও। তিতির না বলল না, আবার খেতেও পারল না। ঘাটাঘাটি করতে লাগলো। মুগ্ধ খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। মুগ্ধ খেতে শুরু করলো। তিতিরও খেয়াল করলো যে মুগ্ধ অস্বাভাবিকভাবে খাচ্ছে, রাগ দেখাচ্ছে। কার উপর? মুগ্ধ আসলে কি চাইছে? এই প্রথম তিতির মুগ্ধকে বুঝতে পারল না। দুজনের মধ্যে আর কোন কথা হলো না সেদিন। মুগ্ধ একবার তিতিরের হাতটাও ধরল না। তারপর আরেকবার ফোনও দিল না। ইকরা সত্যিই মুগ্ধকে ভালবাসতো, তাই ও মুগ্ধকে পেতে চলেছে, তাহলে কি তিতিরের ভালবাসায় কোন খাদ ছিল? নাকি তিতিরের ভালোবাসার চেয়ে ইকরার ভালোবাসার জোর বেশি? এটা হতেই পারে, ইকরা তো কখনোই মুগ্ধর চেয়ে নিজের ফ্যামিলিকে বেশি ইম্পর্ট্যান্স দেয়নি।
কি না করেছে মুগ্ধকে পাওয়ার জন্য, ফ্যামিলি বা নিজের মান সম্মানের কথাটাও তো একবার ভাবেনি মেয়েটা। অন্ধের মতো পাগলামি করেছে মুগ্ধকে পাওয়ার জন্য। আর তিতির, ও তো নিজের ফ্যামিলিকেই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্স দিয়েছে। নিজের ফ্যামিলির জন্য মুগ্ধকে কত কষ্ট দিয়েছে। ঠিকই আছে, আল্লাহ ন্যায় বিচারক। কিন্তু ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্স দেয়াটা কি ভুল? এই বাবা মায়ের জন্যই তো ও আজ পৃথিবীতে এসেছে, এত বড় হয়েছে। সব তো এই বাবা মায়ের জন্যই। মুগ্ধকে কষ্ট দিয়ে তিতিরও তো কম কষ্ট পায়নি। এসব এলোমেলো চিন্তা মাথায় নিয়েই রোজ অফিসে যেতে হচ্ছে তিতিরের। অফিসে কাজের এত চাপ, ছুটি চেয়েও পেল না। আবার কাজ করতেও পারছিল না ঠিকভাবে, কিন্তু করতে হচ্ছিল। খুব প্রেশার ফিল করল তিতির। এভাবেই দেখতে দেখতে চলে গেল 4 দিন। মুগ্ধ এই কদিনে একবারও ফোন করেনি। তিতির আর থাকতে না পেরে বৃহস্পতিবারের বিকালে ফোন করল মুগ্ধকে। মুগ্ধ ফোন ধরল না। খুব কষ্ট পেল তিতির, মুগ্ধ ফোনটা ধরলই না। অবশ্য বিয়ের আগের দিন ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। রাত 8টার দিকে কল ব্যাক করল মুগ্ধ। তিতির, ফোন দিয়েছিলে? সরি, আমি অফিসে ব্যস্ত ছিলাম। আর ফোনটাও সাইলেন্ট করা ছিল। মাত্রই দেখলাম। তুমি আমার অফিসের নাম্বারে ফোন দিতে। না না, প্রবলেম নেই, আমি এমনিই কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। ওহ, বলো। কাল তোমার বিয়ে আর আজও তুমি অফিস করছো? হ্যাঁ, তো বিয়ে দেখে কি হাত পা গুটিয়ে বাসায় বসে থাকবো নাকি? কাজ না করলে খাবো কি? ও, তাহলে কি বিয়ের পরদিনও অফিস করবে নাকি? না, বিয়ের পরদিন তো শনিবার। সেদিন আমার এমনি অফ ডে। রবিবার থেকে অফিসে যাব। ও, হানিমুনে কবে যাবে? আর কাশ্মীরে কি যাবে? কিসের হানিমুন? ইকরাকে যে বিয়ে করছি এটা ওর 14 পুরুষের ভাগ্য, আবার হানিমুন? এভাবে বলছো কেন? তুমি তো বলেছিলে আজও কাশ্মীর যাওনি, হানিমুনেই প্রথমবার যাবে বলে। গাধার হাড্ডি। কে? তুমি? কেন? আমি বলতে বাধ্য নই, এই গালিটাই দিতে মন চাইলো তাই দিলাম। তুমিও পাল্টা গালি দিতে পারো, কিন্তু কেন তোমাকে গালিটা দিলাম সেটা জিজ্ঞেস করতে পারো না। আচ্ছা বেশ, কিন্তু হানিমুনে কেন যাবে না? টাকা কি মাগনা আসে? কিপটামি করছো কেন? কাশ্মীর যেতে কয় টাকাই লাগবে? তুমি আমাকে কিপটা বলতে পারলে? জীবনেও তোমার সাথে কিপটামি করেছি আমি? না, তা করনি। হ্যাঁ, যে যেরকম তার সাথে সেরকম করতে হয়। ইকরা তো গলায় পাড়া দিয়ে বলবে টাকা পয়সা দিবি কিনা বল। ও তো এই টাইপ মেয়েই। বিউটি পার্লার আর শপিং ছাড়া কিছু বুঝে। বিয়ের পর থেকে ওর বেহিসাবি খরচগুলো তো আমার টাকাতেই করবে, তাই ওকে নিয়ে হানিমুনে গিয়ে আমি টাকা নষ্ট করব না। নষ্ট কেন হবে? ঘোরাই তো হবে। মুগ্ধ হঠাৎ রেগে গিয়ে বলল। এই তুমি ফোন রাখো তো, অসহ্য। তিতির কিছু বলল না, ফোনও রাখল না। চোখ বেয়ে গাল গড়িয়ে কয়েক ফোঁটা জল পড়ল বুকের উপর। মুগ্ধ কান্নাটা টের পেল না। আবার ঝাড়ি দিয়ে বলল, আজব তো, কি বললাম কানে যায়নি? ফোন রাখো না কেন? ফোন রাখো হো। তিতির চুপচাপ ফোনটা নামিয়ে লাইনটা কেটে দিল। তারপর 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো। তারপর একসময় 12টাও বেজে গেল। একটা মেসেজ এল মুগ্ধর। লিখেছে, সরি আজকের সন্ধ্যায় খারাপ ব্যবহারের জন্য। তিতির রিপ্লাই দিল না। রিপ্লাই দিয়ে কি বা হবে? ঘড়ির কাঁটায় আজ শুক্রবার। আজ ইকরা মুগ্ধর বিয়ে। আজ থেকে ইকরা মুগ্ধর বউ। আজ থেকে ওরা এক ঘরে থাকবে, এক বিছানায় শোবে। আজ থেকে ইকরার শরীরেও ঘুরে বেড়াবে মুগ্ধর দুষ্ট হাত। আজ থেকে মুগ্ধর ঠোঁটের ছোঁয়া পেয়ে ইকরাও শিহরিত হবে। আজ থেকে ইকরাও জানবে কখন মুগ্ধর চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়, কখন বেড়ে যায় ওর নিঃশ্বাসের ওঠানামা। আজ থেকে ইকরাও জানবে মুগ্ধর বুকের ধুকধুকানির শব্দ কেমন হয়। আজকের পর এরকম আরো অনেক কিছুই ইকরা জানবে, যা একমাত্র তিতির জানত। এসব ভাবতে ভাবতে তিতির কাঁদছিল। কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল। কিচ্ছু সহ্য হচ্ছিল না ওর। বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে কাঁদছিল, ঘরের মধ্যে হেঁটে হেঁটেও কাঁদছিল, ফ্লোরে বসেও কাঁদছিল। কাঁদতে কাঁদতে নিজের গায়ে নিজেই নখ বসিয়ে টেনে টেনে খামুচি দিচ্ছিল, হাত কামড়াচ্ছিল, চুল ছিঁড়ছিল। গায়ের ওড়না দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করছিল। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না তিতির। সবকিছু এভাবে শেষ হয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না ও। যাদের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যায় তাদের প্রেমটা বুঝি এভাবেই শেষ হয়ে যায়।
মানুষের মুখ থেকে শোনা, দেখা, ফিল করা আর নিজের জীবনে ফেস করার মধ্যে এতটাই ফারাক আগে জানতো না তিতির। সারা রাত এভাবে পাগলের মতো কান্নাকাটি করল তিতির। 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। সকালে নাস্তা খেতে যায়নি দেখে মাইল ডাকতে। দরজার বাইরে থেকেই ডাকলো, তিতির, এই তিতির আর কতক্ষণ ঘুমাবি? এবার উঠে খেয়ে নে মা। খেয়ে না হয় আবার ঘুমাস। তিতির উত্তর দিল না। মা গিয়ে চাবি নিয়ে এল, চাবি দিয়ে লোক খুলে ঘরে ঢুকতেই মা দেখল তিতির ফ্লোরে কাত হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো, বিধ্বস্ত চেহারা। ওড়নাটা কুটি কুটি করে ছেঁড়া। মা ওর পাশে বসে বলল, কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? হায় হায়, চোখ দুটো একদম ফুলে লাল হয়ে গিয়েছে। হাতে কিসের আঁচড় লেগেছে? কি হয়েছে মা? তিতির মায়ের হাত ধরে বলল, মা, আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে মা। মিথ্যে ইগো, রাগ পুষে রেখে আমার জীবনটা নষ্ট করো না মা। ও ছাড়া আমি সুখী হব না। কিছু একটা করো মা। এখনো তোমরা মেনে নিলেও বিয়েটা করবে না। মা তিতিরের গালে একটা চড় বসালো। বলল, তুই এত নির্লজ্জ কেন? তোকে আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে। মুগ্ধ যদি তোকে এতই ভালবাসতো তাহলে বিয়ে করছে কেন? আর যেখানে ও বিয়ে করছে সেখানে তুই এখনো ওর কথা বলিস কোন মুখে? সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পর বিয়ে, আর তুই এখনো ওই ছেলের কথা বলছিস? এমন মেয়ে কেন জন্ম দিলাম? পাপ তো আমার। রাস্তার গুন্ডাদের মতো তোর ভাইকে রাস্তায় ফেলে মেরেছিল, সব ভুলে গেলি? কেমন বোন তুই? বাপটারে তো মারতে গেছিলি, কোনোমতে বেঁচে ফিরেছে। আবার সেই ছেলের কথা। কেমন মেয়ে তুই? এত মানুষ দুনিয়াতে মরে তুই মরতে পারিস না? আল্লাহর ওয়াস্তে মর এবার। আমার একটু হাড় জুড়াক, আর পারছি না। মা ঘর থেকে চলে গেল। তিতির একইভাবে পড়ে রইল ফ্লোরে। সারাদিন কাঁদল। কাল রাত থেকে কিচ্ছু খায়নি তিতির। সারাদিনেও কিছু খেল না। সন্ধ্যা নাগাদ ফোন এল মুগ্ধর। মুগ্ধর নাম্বারটা স্ক্রিনে দেখেই তিতিরের বুক কেঁপে উঠল। হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। কিছু কি মিরাকল ঘটবে? মুগ্ধর বিয়েটা কি হবে না? এটা জানানোর জন্যই কি মুগ্ধ ফোন করেছে? চোখ মুছে ফোন ধরে তিতির বলল, হ্যালো। মুগ্ধ তিতিরের গলা শুনেই বুঝতে পারল যে তিতির কাঁদছিল। এখন আর সান্ত্বনা দিয়ে কি হবে? তাই সেদিকে না গিয়ে সরাসরি বলল, তিতির, আমি বিয়ে করতে যাচ্ছি। তিতির হাসার চেষ্টা করে বলল, ওয়াও, কংগ্রাচুলেশনস। হুম মা, স্নিগ্ধ রেডি হয়ে অপেক্ষা করছে। পিউয়ের তো এই বিয়েতে মতো নেই, তাই ও আসবে না। আমি রুম থেকে বের হলেই আমরা ইকরাদের বাসায় যাব। ও, গাড়ি সাজিয়েছ? না। ধুর, মা কি বাসর ঘর সাজিয়েছে? না। প্রথমে নিশ্চয়ই মা বলেছিল, তারপর তুমি ঝাড়ি দিয়ে থামিয়েছ। হ্যাঁ। হুম, জানতাম। মায়ের বিয়ের বেনারসিটা ইকরা চেয়েছিল। মাও দিয়ে দিচ্ছিল। আমি দিতে দিইনি। আমার কাছে রেখে দিয়েছি, ওটা তোমার বিয়েতে গিফট করব। ওটার ওপর শুধু তোমারই হক আছে। পড়বে তো? তিতির হেসে বলল, হ্যাঁ, অবশ্যই পড়ব। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিতিরের গাল বেয়ে। মুগ্ধ বলল, এই জানো, আমি আজকে সাদা পাঞ্জাবি পরেছি। মা গতকাল কিনে এনেছে। আমাকে তো পুরা হিরো হিরো লাগছে। কথা শেষ করেই মুগ্ধ হাসল। তিতিরও হেসে বলল, ওয়াও, ছবি তুলে রেখো। পরে ফেসবুকে ইনবক্স করে দিও, দেখব। ফেসবুক যে ইউজ করি না তা তো জানোই, আইডি ডিএক্টিভ। আইডি তো আছে, অ্যাক্টিভ করে ছবি পাঠিয়ে আবার ডিএক্টিভ করে দিও, অথবা হোয়াটসঅ্যাপে। এখন আর এসব কিছুই ইউজ করি না। ভালো লাগে না। আমার ছবি তুলতেও ভালো লাগে না, জানোই তো। স্নিগ্ধ যদি তোলে তো ওকে বলবো নে তোমাকে পাঠাতে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর হঠাৎ মুগ্ধ বলল, তিতির, যেদিন আমার বিয়ে ফিক্সড হয়েছে সেদিনই আমি তোমাকে জানিয়েছিলাম। 4 দিন সময় হাতে ছিল। এটুকু বলার পর হঠাৎ করেই মুগ্ধ কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, আমার মনের কোথাও একটা ছোট্ট আশা ছিল যে তুমি এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, ফ্যামিলি, সোসাইটি, দুনিয়া ভেসে যাক, তুমি ইকরাকে বিয়ে করো না। আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। মুগ্ধ চিৎকার করে কাঁদছিল। তিতির সহ্য করতে পারছিল না। মুগ্ধ কখনো এভাবে কাঁদেনি, কক্ষনো না। যে কোন কঠিন পরিস্থিতিতে স্ট্রং থাকাটা মুগ্ধর সবচেয়ে বড় গুণ। কখনো কিছুতে ভেঙে পড়েনি। সবকিছু হাসি মুখে সামলেছে। আর আজও নিজেই কিনা ওকে কাঁদালো। তিতিরও এতক্ষণের লুকিয়ে রাখা কান্নাটা আর লুকিয়ে রাখতে পারল না।
দুজনেই একসাথে কাঁদতে লাগলো। তিতির ফোনের ভেতর দিয়েই শুনতে পেল মা মুগ্ধর দরজায় নক করে ডাকছে ওকে। মুগ্ধ সেদিকে কোন ভ্রুক্ষেপ করল না। কাঁদতে কাঁদতেই আবার বলল, আমি জানি তিতির, তোমার ফ্যামিলি তোমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ছোটবেলা থেকেই তারা তোমাকে অনেক কিছু দিয়েছে। আমার ব্যাপারটা বাদ দিলে তোমার ফ্যামিলির মতো ফ্যামিলি খুব কম মেয়েরই আছে। কিন্তু তিতির, আমি যদি সুযোগ পেতাম আমিও তোমাকে তাদের চেয়ে কম যত্নে রাখতাম না। তারা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে তাই আমি তোমাকে পেয়েছি, এজন্য আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমি পেয়েছি তোমাকে। বিয়ে করতে পারিনি ঠিকই, কিন্তু তোমাকে আমি এতটাই পেয়েছি যতটা অনেকেই বিয়ে করেও পায় না। কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে অনেক কাঁদিয়েছে তিতির। যদি তারা তা না করে আমার হাতে তুলে দিত, আমি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়তে দিতাম না। সারা জীবনে একটা সেকেন্ডের জন্যও না। তিতির কোন উত্তর দিতে পারল না। মুগ্ধ উত্তরের জন্য অপেক্ষাও করল না। আবার বলতে শুরু করল, অনেক অনেক বছর আগে তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন যে আমি কি পেয়েছিলাম তিতির, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একটা ছেলে হলে বুঝতে পারতে একটা অবুঝ বাচ্চা মেয়েকে ভালোবাসা, জীবন, প্রবলেম, সেক্স সব কিছু বোঝানোর ফিলিংস কেমন হয়। তুমি এমন একটা মেয়ে ছিলে যাকে যেমন ইচ্ছা তেমন করে গড়ে নেওয়া যায়। আর আমার উপর অন্ধ বিশ্বাস দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। কিভাবে সম্ভব আজকের যুগে একটা ছেলেকে এতটা বিশ্বাস করা। তিতির কাঁদতে কাঁদতে বলল, প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারছি না। আমি অভ্যস্ত নই। মুগ্ধ সে কথার কোন জবাব না দিয়ে নিজের মতো করেই বলতে লাগলো, তোমার হাসি, তোমার তাকানো, তোমার স্পর্শ, তোমার লজ্জা পাওয়া সব কিছুতে আমার নেশা হয়ে গেল। তোমার মতোই আমার জীবনের সব শ্রেষ্ঠ মুহূর্তগুলোও তোমার দান। তোমার জ্বরের ঘোরের সেই পাগলামি আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিন তুমি যে কি বলেছিলে আর কি করেছিলে তিতির, আজও সব আমার চোখের সামনে ভাসছে। তুমি যে কি পাগলি একটা তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজও তোমার সেই রেকর্ডিংটা আমি শুনি। ভবিষ্যতেও শুনবো, যতদিন বেঁচে থাকবো শুনবো। তুমি যদি ওটা ডিলিট করে দিতে বলো তবুও আমি ডিলিট করব না। আমি তো কখনোই ছবি তুলি না, ছবি তোলার কথা মনেও থাকে না, কিন্তু তোমার আমার যে দু একটা আনসেন্সর্ড ছবি তুমি জোর করে তুলেছিলে তা আমি যত্ন করে রেখেছিলাম। দেখতে ভালো লাগতো। আজীবন দেখবো ওগুলো। তুমি বললেও ডিলিট করব না। বাচ্চাদের মতো করে কাঁদছিল মুগ্ধ। তিতির বারবার বারণ করছিল। কিন্তু আজ মুগ্ধ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তিতিরেও কান্না থামছিলি না। তিতির জিজ্ঞেস করল, সব তো শেষই হয়ে যাচ্ছে, আজ একটা সত্যি কথা বলবে আমাকে। মুগ্ধ কাঁদতে কাঁদতে বলল, না পারবো না। প্লিজ। কি কথা? তুমি ইকরাকে বাধ্য হয়ে বিয়ে করছো না? বাধ্য যদি নাই হতাম তাহলে কি ইকরাকে বিয়ে করতাম? মেয়ের কি অভাব নাকি? কে বাধ্য করেছে? কি হয়েছে? বাদ দাও, এসব বলে লাভ নেই আর। তাছাড়া মানুষ চাইলেই সব কথা সবাইকে বলতে পারে না, বাধা থাকে অনেক। তিতির আর কিছু বলল না। মুগ্ধ তখনও কাঁদছিল। আবার বলল, জানো আজ বাবাকে খুব মিস করছি। মা কিছু হলেই বলে তোর বাবা বেঁচে থাকলে এরকম হতো না, ওরকম হতো না। তোর বাবা বেঁচে থাকলে আজ আমাকে বুঝতো। তখন আমারও বলতে ইচ্ছে করে, ইয়েস, বাবা থাকলে আমাকেও বুঝতো। আমার জীবনের সব প্রবলেম বাবা ম্যাজিকের মতো সলভ করে দিত। কিন্তু বলতে পারি না। মা যে কষ্ট পাবে। আমাদের কপালটাই বোধ হয় এমন। বাবা মাকে কষ্ট দেব না বলেই কত ত্যাগ করলাম, তবু তারা কষ্টই পেল। কপালের কথা আর বলো না। শালার আমার কপালের মতো খারাপ কপাল দুনিয়ার আরো কারো নেই। পৃথিবীতে শুধু একটা মেয়েকেই আমি স্ল্যাং ওয়ার্ডে গালি দিয়েছি, সে ইকরা। যে মেয়েকে সারা জীবন আমি কথায় কথায় ইনসাল্ট করেছি, প্রস্টিটিউটের সাথে যার তুলনা করেছি সব সময়, কপালের ফেরে তাকেই বিয়ে করতে হচ্ছে আজ। সেই হবে আমার ঘরের বউ, তাকে নিয়েই সংসার করতে হবে বাকি জীবন। এর চেয়ে মৃত্যু বেশি সম্মানের। ইকরার উপর তোমার অনেক রাগ তাই এসব বলছো। রাগ একদিন শেষ হবে, আমরা যাই বলি না কেন ইকরা মেয়ে হিসেবে তো ভালোই, তোমার সাথে যা করেছে তা তো তোমাকে পাওয়ার জন্যই করেছে। আর ইকরা দেখতেও অনেক সুন্দর। মুগ্ধ অট্টহাসি দিয়ে বলল, সুন্দর তো সানি লিওনো। তিতির কি বলবে? কান্নাটাও থামাতে পারছে না। প্রসঙ্গ পাল্টে বলল, সরি, আমার কাছ থেকে তুমি কষ্ট ছাড়া আর কিছু পেলে না।
আমি আসলে তোমার জীবনে একটা বড় অভিশাপ হয়ে এসেছিলাম। মুগ্ধ চোখ মুছে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করল। তারপর বলল, না তিতির, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। আমার জীবনে ভালো যা কিছু হয়েছে তা তুমি আসার পরই হয়েছে। তুমি যত ভালোবাসা আর মধুর স্মৃতি আমাকে দিয়েছো তা দিয়ে অনায়াসে একটা জীবন পার করে দেয়া যায়। ডোন্ট ওরি, আমি ভালো থাকবো, আই প্রমিস। আর তুমিও ভালো থেকো। হ্যাঁ, আমি তো ভালোই আছি। রাখছি তাহলে মা, অনেকক্ষণ ধরে ডাকছে। হুম, যাও। যেতে তো হবেই। এই শোনো। শুনছি, বলো। আজ থেকে আমি একটা জিনিস খুব ইম্পর্ট্যান্টলি চাইবো আল্লাহর কাছে। তোমার ভাইয়ের মতো ভাই তিনি যেন ঘরে ঘরে দেন। আর সেই ভাইদের বোনদের ভালোবেসে দুনিয়ার সব প্রেমিকদের পরিণতি যেন আমার মতোই হয়। আমি একা কেন কষ্টে থাকবো? দুনিয়ার সব শালা একই কষ্টে থাকুক। আর ওই নিষ্পাপ মেয়েগুলো তোমার মতোই ধুকে ধুকে মরুক। কথাটা বলতে বলতে মুগ্ধ আবার কেঁদে ফেলল। তিতিরও কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আমিন। আমিন। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে তিতির দেখল বাবা খবরের কাগজ পড়ছে। তিতির বাবার সামনে গিয়ে ফ্লোরে বসল। বাবা কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, কিছু বলবি মা? তিতির কখনো এভাবে একা বাবার সামনে বসে সরাসরি মুগ্ধর ব্যাপারে কথা বলেনি। কিভাবে বলবে? লজ্জা লাগছে, আর ভয়ও করছে। ডাক্তার বলেছিল বাবাকে সাবধানে রাখতে হবে। ওনার হার্ট অনেক ফুরবল। ওর অনেক আকাশ পাতাল ভাবনার মাঝেই বাবা ওর দিকে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? তিতির অনেকটা সাহস সঞ্চয় করে অবশেষে বলেই ফেলল, বাবা, আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে। বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। বাবা কিছু বলার আগেই তিতির কেঁদে ফেলল। বলল, বাবা প্লিজ কিছু একটা করো। আজও তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না। শুধু আমাকে পাবার মিথ্যে আশায় ও এত বছর অপেক্ষা করেছে। কিন্তু এখন ওর মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছে। আমি ও ছাড়া আর কারো সাথে সুখী হব না বাবা। ওর কিছু দিক হয়তো খারাপ কিন্তু অনেক দিক দিয়েই আবার ভালো। সব মানুষ তো সব দিক দিয়ে ভালো হয় না বাবা। খারাপ ও ভাল মিলিয়েই তো মানুষ। ও খারাপ হোক কি ভালো ও মুজিক জানে বাবা। যতদিন আমার ওর সাথে সম্পর্ক ছিল ও সেই ম্যাজিক দিয়েই আমাকে ভালো রেখেছে। আজ পর্যন্ত কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বাবা চুপ। তিতির কাঁদতে কাঁদতেই আবার বলল, ওর অন্য কারো সাথে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না বাবা। মাকে আমি সকালবেলাই বলেছিলাম। মা বুঝলই না। তোমরা আমাকে বোঝ না কেন বাবা? আমার যে খুব কষ্ট হয় বাবা। ও ছাড়া আমার জীবনটা অন্ধকার। বাবা প্লিজ কিছু একটা করো। ছোটবেলা থেকে কোনোদিন তোমার অবাধ্য হইনি বাবা, আজও পারবো না। তুমি কিছু করো বাবা, প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমাকে পারমিশন দাও ওর কাছে যাওয়ার। দুনিয়ার আর কারোর পারমিশনের দরকার নেই আমার। তিতির বাবার পা জড়িয়ে ধরল। বাবা তীরকে উঠিয়ে পাশে বসিয়ে বলল, দেখ মা, আমি বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা এতই ঘোলাটে হয়ে গিয়েছে যে তোর সাথে মুগ্ধর সম্পর্কটা আর সম্ভবই না। তান্নার সাথে মুগ্ধর যেটা হয়েছে সেই ইস্যুটা ছোট ছিল কিন্তু খুব খারাপ একটা ইনসিডেন্ট ছিল। ওরা কখনোই স্বাভাবিক আচরণ করতে পারবে না। অনেকবার ভেবেছি তোর মুখ চেয়ে মেনে নেব কিন্তু তোর মা এবং আমিও মুগ্ধকে মন থেকে মানতে পারি না। বিয়ে তো শুধু দুটো মানুষের না, দুটো ফ্যামিলিরও। এই বিয়ে নামক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই দুটি অপরিচিত ফ্যামিলি ঘনিষ্ঠ হয়। মুগ্ধর সাথে বিয়ে হলে তোর সাথে আমাদের দূরত্ব বাড়তে থাকবে। কারণ আমাদের দুই ফ্যামিলির ঘনিষ্ঠ হওয়াটা অসম্ভব। সুহাস অনেক ভালো ছেলে মা, আর তোকে খুব ভালোবাসে। তুই সুখী হবি দেখিস, ও তোকে এত সুখে রাখবে যে আজকের কথা ভেবে তুই তখন হাসবি আর ভাববি কত ছেলেমানুষই না করেছি। সময় সব ঠিক করে দেয় মা। সব ঠিক হয়ে যাবে। তিতির শেষ আশাটাও ছেড়ে দিয়ে কাঁদতে থাকলো। ভাবি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসো। আমরা একটু ইম্পর্ট্যান্ট কথা বলছি। তুমি পড়ে আসো মা। বাবা আমার মুগ্ধ ভাইয়া আর তিতিরের ব্যাপারেই কিছু বলার ছিল। বাবা, তিতির দুজনেই চমকে তাকালো। বাবা বলল, এসো। ভাবি বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা এতদিন আমি ভয়ে চুপ করে ছিলাম কিন্তু আজও যদি চুপ করে থাকি তাহলে তো আমি মানুষের কাতারেই পড়ব না। বাবা বলল, কি বলতে চাচ্ছ বলো?
বিয়ে হয়ে আসার পর থেকে আপনি, মা আর তিতির কখনো আমাকে বুঝতে দেননি আমি শ্বশুরবাড়িতে আছি। আপনাদের আদরে আদরে এতটা বছর কাটিয়েছি, যথেষ্ট শ্রদ্ধাও করি আপনাদেরকে। সেই শ্রদ্ধা বজায় রেখেই কথাগুলো বলছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আহা বলবে তো কি কথা। তিতিরের জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমি আরো অনেক আগেই ইমোশনাল ব্ল্যাকমেইল করতাম, সুইসাইড অ্যাটেম্প্ট নিতাম, না হলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। শুধু আমি না বাবা, আজকালকার যে কোনো মেয়ে হলে এটাই করত। কিন্তু বাবা তিতির এসব লেইম উপায় বেছে নেয়নি। কেন জানেন? ইমোশনাল ব্ল্যাকমেইলে আপনারা কষ্ট পেতেন। সুইসাইড অ্যাটেম্প্ট নিলে আরো বেশি কষ্ট পেতেন, সাথে মুগ্ধ ভাইয়াও কষ্ট পেত। তাই ওই সব না করে নিজে শত কষ্ট সহ্য করে 34 বছর ধরে শুধু আপনাদেরকে রাজি করানোর চেষ্টাই করছে। হ্যাঁ, একবার চলে গিয়েছিল, অন্য কোন মেয়ে হলে আরো অনেক আগে যেত। তারপরও সেটা তো পালিয়ে যাওয়া না বাবা। ও বলেই গিয়েছে আর জ্বরের ঘোরে গিয়েছিল। সুস্থ থাকলে ও কখনোই যেত না। আপনার অসুস্থতার খবর পেয়ে তো ঠিকই সব ছেড়ে চলে এসেছে। কিন্তু বাবা আপনারা কি একটা বারো গভীর রাতে তিতিরের ঘরে গিয়ে খোঁজ করেছেন মেয়েটা কি করছে? গত 4 বছর ধরে তো আমি ওকে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে দেখিনি। রাত 4-5টায় ঘুমিয়েছে, আবার 9টায় অফিসে গিয়েছে। এসব কিছুই কি একটাবারের জন্য আপনাদের চোখে পড়েনি? জানি বাবা ওর সুখের জন্যই সব করছেন, কিন্তু ও তো সুখে নেই বাবা। সব একদিন ঠিক হয়ে যাবে সত্যি, কিন্তু যেটা আজই ঠিক করা যাবে সেটা কোন অজানা একদিনের জন্য কেন ফেলে রাখবেন? জানি তিতির আজও সব মেনে নেবে চুপচাপ। কিন্তু একবার ভাবুন তো বাবা, সুহাস ভাইয়ের সাথে বিয়ের দিন যদি ও সুইসাইড করে, কি করবেন মেয়ের লাশটা নিয়ে? বাবা চিৎকার করে উঠল, থামো, আর বলো না। তারপর তিতিরকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়ে এসব করবে না। তিতির কেঁদে চলেছে। ভাবি বলল, হ্যাঁ বাবা, ও এসব করবে না, আপনি সেটা জানেন। কারণ ও অনেক স্ট্রং একটা মেয়ে। তাই আপনারা ওর ইচ্ছেটা মাটিচাপা দিয়ে আপনাদের ইচ্ছেটাকে ওর উপর চাপিয়ে দিচ্ছেন। কেন বাবা? স্ট্রং মানুষদের কি কষ্ট হয় না? হয় বাবা হয়, দুর্বলদের যতটা কষ্ট হয় স্ট্রং মানুষদেরও ঠিক একই কষ্ট হয়। মানুষ বুঝতে পারে না কারণ দুর্বলরা কষ্টটা দেখাতে পারে, স্ট্রংরা পারে না। একটু আগে ওর লাশের কথা শুনে আপনি আঁতকে উঠলেন, কিন্তু বাবা ও তো অলরেডি লাশ হয়ে আছে, জীবিত লাশ। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? আমি প্রথম থেকেই এসব দেখছি বাবা, কিন্তু আপনার ছেলের ভয় কিছু বলতে পারিনি। তিতিরের কষ্টটা আমি বুঝতে পারি মা। ও মুগ্ধকে অন্ধভাবে ভালোবাসে, কিন্তু মুগ্ধর মধ্যে ভেজাল আছে। ওর এই কষ্ট আমি সহ্য করতেও পারবো, কিন্তু সারা জীবনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। সারা জীবন আমি থাকবো না, তাই ভালো একটা ছেলের সাথে ওর জীবনটা বেঁধে রেখে যেতে চাই। তাহলে নিশ্চিন্তে মরতে পারবো। ভাবি তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে বলল, বাবা, একটা কথা না বলেই আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি বলতেই হচ্ছে। হয়তো আমার ঘর ভাঙবে। কি আছে কপালে কে জানে, কিন্তু আজ আমি বলবো। আপনার সোনার টুকরো ছেলেকে আপনি যা দেখেন সে আদৌ তা না। তার অনেকগুলো রূপ আছে বাবা। ফ্রেন্ডদের সাথে তার এক রূপ, আপনাদের সামনে আরেক রূপ, আমার সাথে আবার আরেক রূপ। অনেকগুলো মুখোশ তার, যখন যেটা দরকার চুপটি করে পাল্টে নেয়। বোঝা যায় না কারণ সবগুলো মুখোশের তো একই চেহারা। বাবা গর্জে উঠল, বৌমা কি বলছো তুমি এসব? আমি ঠিক বলছি বাবা। শুরু যখন করেছি সব বলবো আজ। আপনার ছেলে যা বলল আপনি বিশ্বাস করে নিলেন। একবার নিজে মুগ্ধ ভাইয়ার ব্যাপারে খোঁজ নিতে কি পারতেন না বাবা? নেননি কারণ আপনার ছেলের উপর আপনার অগাধ বিশ্বাস। আপনার ছেলে আপনার বিশ্বাসের মান রাখেনি। সে মুগ্ধ ভাইয়ার সম্পর্কে যত আজেবাজে কথা এসে বলেছে সব বিশ্বাস করেছেন, তিতিরের কাছেও জানতে চাননি। মুগ্ধ ভাইয়া আপনার ছেলেকে মেরেছে, গালি দিয়েছে, কিন্তু বাবা আপনার ছেলেকে মুগ্ধ ভাইয়া কেন মারল? আপনার ছেলে আপনাকে পুরো ঘটনাটা বলেছে, নিজের আকামের অংশটা হাইড করে। শুধু শুধু কেউ কাউকে এতটা মারে না বাবা। আপনার ব্যাপারটা তলিয়ে দেখা উচিত ছিল। আমি জানি আপনার ছেলে আপনাকে ভাইয়ার ব্যাপারে আরো অনেক কথাই বানিয়ে বলেছে। সেসব কথা তিতিরের সামনে আমি আর বলতে চাচ্ছি না। কিন্তু আপনি তো জানেন বাবা, আপনি যা জানেন তার সব মিথ্যে। ভাবছেন এত কিছু আমি কিভাবে জানি?
আপনার ছেলে নিজেই কলার ঝুলিয়ে আমাকে বলেছে, দেখেছো বাবা মা আমাকে কতটা বিশ্বাস করে। এবার দেখবো শালা মুগ্ধ কিভাবে যেতে। সে মুগ্ধ ভাইয়াকে নিজের শত্রু ভাবে। নিজের ইগো বাঁচাতে সে মুগ্ধ ভাইয়াকে আপনার কাছে খারাপ করেছে। মুগ্ধ ভাইয়া আজ এত উপরে উঠেছে, এত উন্নতি করেছে, এটাও আপনার ছেলের চক্ষুশূল। তিতিরকে বিয়ে করতে পারলে নাকি মুগ্ধ ভাইয়ার কাছে ও হেরে যাবে। কিন্তু বাবা, এটা কোন ধরনের একতরফা প্রতিযোগিতায় নেমেছে আপনার ছেলে। এতদিন আমি ভয় কিছু বলতে পারিনি বাবা আমার সংসার বাঁচানোর জন্য। আজ আর এই সংসারের প্রতি আমার কোন টান নেই। আপনার ছেলের মতো নরপশুর সাথে থাকতে এখন আমার গা ঘিন ঘিন করে। কেন নরপশু বললাম জানেন বাবা? কারণ আমার তিনটা সন্তান সে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছে। বাবা না হওয়ার পেছনে কি সব অদ্ভুত যুক্তি তার আমি আপনাকে তা বলতেও পারবো না। শেষের কথাগুলো বলতে বলতে ভাবি কেঁদে ফেলল। বাবা ভেঙে পড়লেন। বললেন, তুমি আমাকে আগে এসব কেন বলনি? ভাবি বলল, এসব কথা আজ থাক বাবা, যারা শেষ তারা শেষ, কিন্তু যে আছে তাকে বাঁচান। প্লিজ বাবা, তিতিরকে মুগ্ধ ভাইয়ার সাথে বিয়ে দিন। অনুমতি দিন বাবা। ও ফোন করে মুগ্ধ ভাইয়ার বিয়েটা বন্ধ করুক। কিন্তু ওর তো সুহাসের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সুহাসের ফ্যামিলিকে কি বলবো এখন? বাবা সেটা ইম্পর্ট্যান্ট না। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। তাছাড়া তিতিরের সুখটা এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অনেকগুলো ভুল হয়ে গিয়েছে বাবা, আর কোন ভুল হতে দিয়েন না। হাতজোড় করছি আমি, মুগ্ধ ভাইয়ার সাথে তিতিরের বিয়ে দিন। ভাবির কথা শেষ হতে না হতেই তান্না ঘরে ঢুকলো। শুধু শেষের কথাটাই শুনেছে ও। ওইটুকু শুনেই ভাবির গালে আচমকা একটা চড় মেরে চুলের গোছা ধরে বলল, ঘরের শত্রু বিভীষণ না। আজকে তোর খবর আছে তোর। বাবা তান্নাকে বলল, তান্না, ওকে ছাড়ো। না বাবা, ওর সাহস হয় কি করে আমার বোনের ব্যাপারে কথা বলার? কে তোমার বোন? তান্না অবাক হয়ে বউকে ছেড়ে বাবার সামনে এসে বলল, কি বলছো বাবা? আর কে? তিতির আমার বোন। না, তিতির তোমার বোন না। তিতির আমার মেয়ে। আর তুমি আজ থেকে আমাকে আর বাবা বলে ডাকবে না। তান্না বলল, বাবা, কি হলো তোমার? বাবা তান্নার কথার উত্তর না দিয়ে তিতিরকে বলল, মা, তাড়াতাড়ি মুগ্ধকে ফোন করে বিয়েটা আটকা। তিতিরের খুশি হওয়ারও সময় নেই। দৌড়ে নিজের ঘরে গিয়ে ফোন তুলে কল করল। একই মুগ্ধর ফোন বন্ধ কেন? আবার ডায়াল করলো, বন্ধ। আবার ডায়াল করলো, এবারও বন্ধ। এভাবে 5 বার ফোন করেও মুগ্ধকে না পেয়ে তিতির দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে কেঁদে ফেলল। বাবা, মুগ্ধর ফোন বন্ধ। প্লিজ তুমি অনুমতি দাও, আমি ওর কাছে যাই। ওর কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে, ফুফাতো বোন। বিয়ে বাসাতেই হবে। ফুপির বাসাও আমি চিনি। যাই বাবা। চল, আমিও যাব। তারপর চিৎকার কিরে বলল, চম্পা, কই আছিস? আমার পাঞ্জাবি আর ওয়ালেটটা ঘর থেকে নিয়ে আয় তো। তান্না বলল, বাবা তুমি এত দূর যাবে? হার্ট অ্যাটাকের পর তো তুমি কোথাও যাও না। আমার ভুলের মাসুল দিতে আর আমার মেয়ের জীবন বাঁচাতে আজ আমাকে যেতে হবে। আর হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেব। তোমার সাথে বোঝাপড়াটা আমি এসে করব। চল তিতির। তান্না বলল, বাবা পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তিতিরকে নিয়ে যাচ্ছি। বাবা বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। চম্পা বাবার পাঞ্জাবি আর ওয়ালেট নিয়ে হাজির। বাবা পাঞ্জাবিটা গায়ে দিয়ে তিতিরের হাত ধরে মেইন দরজার দিকে গেল। তিতির বলল, বাবা, ভাইয়া ভাবিকে যদি কিছু করে। ভাবিকে নিয়ে চলো। বাবা ডাকলো, বৌমা, বৌমা। ভাবি এসে বলল, জি বাবা। তুমি আমাদের সাথে চলো। আমি যাব। কিন্তু কেন? আগে চলো। এত কথা বলার সময় নেই এখন। ততক্ষণে মা বেরিয়ে এল ঘর থেকে। বলল, কি ব্যাপার? এত হইচই কিসের? চম্পা পাঞ্জাবি আনলো দেখলাম, কোথায় যাচ্ছ? বাবা বলল, ফিরে এসে সব বলবো। তান্নাও ড্রয়িং রুম থেকে বেরিয়ে এল। বলল, বাবা তুমি যদি ওই হারামজাদার সাথে তিতিরের বিয়ে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা বলল, আমি ফিরে এসে নিজেই তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ট্যাক্সি খুব দ্রুত চলছে। তিতির অনবরত কাঁদছে আর ড্রাইভারকে আরো জোরে চালাতে বলছে। ভয়ে ওর আত্মা শুকিয়ে গিয়েছে। এত কিছুর পর বাবাকে রাজি করাতে পেরেছে, এখন যদি যাওয়ার আগেই মুগ্ধ ইকরার বিয়ে হয়ে যায়। উফ, মরেই যাবে তিতির। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, যদি বিয়ে হয়ে যায়?
কাঁদে না মা, ও যদি তোর ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে না। ধৈর্য ধর, আর আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বাবার চোখেও জল দেখল তিতির। খুব মায়া হলো বাবার জন্য। এতদিন ভাইয়া এইভাবে বাবাকে ভুল বুঝিয়ে এসেছে। ভাবিও কাছে। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ইকরাদের বাসার সামনে গাড়ি থামতেই তিতির দৌড় দিল। বাবা ভাড়া মিটিয়ে পেছনে পেছনে এল। বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো তিতির। পা দুটো থরথর করে কাঁপছে। কে একজন এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে অনেক লোকজন দেখতে পেল তিতির। এত লোকজনের মধ্যে চেনা মানুষটি ওকে দেখেই চমকে উঠে দাঁড়ালো। দূর থেকেই বলে উঠল, তিতির, তুমি। তিতির কোন কথা বলতে পারল না। মুগ্ধ তিতিরের সামনে এসে দাঁড়ালো। তিতির কাঁদতে কাঁদতে কোনোরকমে জিজ্ঞেস করল, বিয়ে কি হয়ে গেছে? খুশিতে মুগ্ধর চোখে জল এল। হেসে জবাব দিল, না, কনে এখনো পার্লারে। তিতির মুগ্ধ দুজনেই একসাথে হেসে উঠল। তিতির জিজ্ঞেস করল, ফোন বন্ধ কেন? জানো কতবার ফোন করেছি। ফোন তোর আগের চোটে ভেঙে ফেলেছি। ততক্ষণে তিতিরের বাবা আর ভাবিও চলে এল। তিতিরের বাবাকে দেখে মুগ্ধ অবাক হয়ে বলে উঠল, আঙ্কেল আপনি? বাবা বলল, আমি তিতিরকে তোমার হাতে তুলে দিতে এসেছি। মুগ্ধ যে কি করে কৃতজ্ঞতা জানাবে বুঝতে পারল না। মাথা কাজ করছে না এখন। তিতিরকে দেখতে পেয়ে মুগ্ধর মা কাছে এল। অবাক হয়ে বলল, তিতির তুমি কখন এলে? কি করে এলে? আর এ কি অবস্থা হয়েছে তোমার চেহারার? সাথে সাথেই তিতিরের বাবাকেও দেখতে পেল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এল, ভাই আপনি এখানে? বাবা হাতজোড় করে বললেন, আপা আমি নিজের ভুলের জন্য লজ্জিত। ছেলের কথা অন্ধভাবে বিশ্বাস করে আমি আমার মেয়েকেও কষ্ট দিয়েছি, আপনার ছেলেকেও। এই ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিয়েন না। দয়া করে আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিন। মা হেসে বলল, ছি ছি ভাই কি বলছেন এসব? যা হয়েছে তাতে আমার মনে হয়েছিল আপনারা ওদের সম্পর্কটা কখনোই মানবেন না। তাই আমি ছেলের বিয়ে দিচ্ছিলাম। ও সারা জীবন একা থাকবে এটা মানতে পারছিলাম না। যাই হোক তিতির যখন এসেছে, তখন তো আর মুগ্ধর সাথে অন্য কারো সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু তার জন্য হয়তো আমার ননদের সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হবে। হলে হোক, আমার ছেলের সুখ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইকরা বউ সেজে এসে এই অবস্থা দেখে অনেক চিল্লাপাল্লা করল। তাই তিতির মুগ্ধর বিয়ের বাকি সব কথাবার্তা মুগ্ধদের বাসায় গিয়ে হলো। ঠিক হলো যেহেতু পিউ আর তিতিরের মা উপস্থিত নেই সেহেতু বিয়ে আজ হবে না। তবে দেরিও করতে চাচ্ছে না কেউ। তাই বিয়ে হবে পরশুদিন। তাছাড়া সময় কম, তবু একমাত্র মেয়ের বিয়ে উনি চুপি চুপি দিতে চান না। তিতিরের মায়েরও একই ইচ্ছা। তাই কাল সব আয়োজন করবে, পরশুদিন বিয়ে। রাত 10টার দিকে মুগ্ধ ওদেরকে পৌঁছে দিল। মুগ্ধর মা খুব জোরাজুরি করল ডিনার করার জন্য। কিন্তু তিতিরের বাবার এক কথা, মেয়ে বিয়ে দিয়েই এ ঘরে খাবো, তার আগে না। মুগ্ধ পৌঁছে দিতে গেলে তিতিরের বাবা রিকোয়েস্ট করে ভেতরে যেতে। মুগ্ধ হেসে বলে, না, পরশু একেবারে জামাই হয়েই ঢুকবো। বাবা হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দেয়া হচ্ছে। আচ্ছা বাবা, তাই হবে। মুগ্ধ হাসল। বাবা ভেতরে ঢুকে গেলেন। ভাবি ভেতরে ঢুকতে যাবে এমন সময় মুগ্ধ ডাকল, ভাবি। ভাবি ঘুরে তাকালো। মুগ্ধ বলল, থ্যাঙ্কস। কেন? বাবাকে রাজি করানোর জন্য। আপনি কি করে জানলেন? তোমার ননদ বলেছে। কখন বলল? সারাক্ষণ তো একসাথেই ছিলাম। ও তো আপনার সাথে কোন কথাই বলেনি। অনেক কথাই বলেছে। আমরা সবার সামনে দিয়েও কথা বলতে পারি যা সবাই শুনতে পায় না। বাহ, তা ভালো, কিন্তু শুকনো থ্যাঙ্কস দিলে হবে না। তোমাদের হানিমুনে আমাকে নিয়ে যেতে হবে। ওহ, এই ব্যাপার। অবশ্যই নিয়ে যাব। তখন কিন্তু না করলে শুনছি না। আর হানিমুনে গেলে কিন্তু বউয়ের চাকরি করতে হবে। তখনও না বললে মানব না। তিতির হেসে ফেলল। ভাবি বলল, এমা আপনি কি অসভ্য। বারে, তাহলে তুমি বড় অসভ্য। তুমি প্রথম যেতে চেয়েছ। না বাবা আমার যাওয়া লাগবে না, তাই বলে শুকনো থ্যাঙ্কসও নিচ্ছি না। পরে অন্য কিছু চেয়ে নেব। এই বলে ভাবি চলে গেল। মুগ্ধ চিৎকার করে বলল, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ভাবি চলে গেলেও তিতির গেল না। বলল, শেষ পর্যন্ত তোমাকে সাদা পাঞ্জাবিতে লাইভ দেখতে পারলাম। সত্যিই হিরো লাগছে। মুগ্ধ হাসল। তিতির আবার বলল,
সত্যিই কি আমাদের বিয়ে হচ্ছে? বেঁচে থাকলে আর আল্লাহ কপালে রাখলে হবে। তুমি আর কোনোদিনও এভাবে কাঁদবে না প্লিজ। আরে ছি, তুমি আবার সেই কথা মনে করিয়ে দিচ্ছ। লজ্জা লাগছে। লজ্জা ফজ্জা জানি না। তোমার ওই কান্না আমি সহ্য করতে পারছিলাম না। যদি আর ওভাবে কাঁদো, তোমাকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দেব। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে বলল, হাতে এত আছড়ের দাগ কিসের? আমি রাগের মাথায় খামুচি দিয়েছিলাম। কেন? তোমাকে না বলেছিলাম যাই হয়ে যাক, কখনো নিজের শরীরের ওপর রাগ দেখাবে না। সরি। পরশু রাতে সারা শরীরে দাগ বসাব দাঁড়াও। উফ, অসভ্য কোথাকার। আমি গেলাম। শোনো, আমার ফোন ভাঙা। যদিও কাল সকালে একটা ফোন কিনে নিব, কিন্তু আজ রাতে আর কথা হবে না। প্রবলেম নেই, পরশু থেকে তো আর ফোন লাগবে না, লাইভ কথা বলবো সারাক্ষণ। না রসগোল্লা। সারাক্ষণ পারবো না, কারণ সারাদিন আমার অফিস থাকবে। জানি। সারাক্ষণ বলতে রাতে। রাতে তো অন্য কাজ থাকবে। কত যুদ্ধের পর তোমাকে পেতে যাচ্ছি, কথার চেয়ে কাজই বেশি হবে। তিতির লজ্জা পেয়ে বলল, গেলাম, টাটা। রাতের বেলা মুগ্ধ খুব আফসোস করতে লাগলো ফোনটা ভাঙার জন্য। মুগ্ধ বাসায় ফিরতে ফিরতে মা ঘুমিয়ে পড়েছে, সারাদিন যা ধকল গেল। আর স্নিগ্ধর কাছেও ফোন চাওয়া যাবে না। কারণ, মরে গেলেও ও এই রাতের বেলা ফোন দেবে না। জেগে জেগে স্বপ্ন দেখে কেটে গেল মুগ্ধর সারাটা রাত। ওদিকে আজ বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল তিতির। এত নিশ্চিন্তে বহুদিন ঘুমায়নি তিতির। বিয়ের দিন সকাল সকাল মুগ্ধর বাসা থেকে লোকজন এল তিতিরকে হলুদ দিতে। সবচেয়ে আনন্দের বিষয় হলো পিউ 8 মাসের বেবি পেটে নিয়ে চলে এসেছে হলুদ দিতে। পিউ এসেই তিতিরকে জড়িয়ে ধরে বলল, উফ, ভাবি কি যে শান্তি লাগছে। ইকরাপুর সাথে ভাইয়ার বিয়েটা আমি মানতেই পারছিলাম না, তাই যাইনি। শেষ পর্যন্ত তোমার সাথে বিয়ে হচ্ছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তুমি এসেছো, কি যে ভালো লাগছে আমার। তারপর তিতির পিউয়ের পেটে হাত রেখে বলল, ইসরে, আমার পিউ বাবুটার আবার একটা বাবু হবে। পিউ হেসে বলল, কয়েকদিন পর তোমারও হবে। তিতির লজ্জা পেয়ে হাসল। পিউ বলল, কেমন জানি ফিলিংস ভাবি। একদম ডিফারেন্ট। সন্ধ্যাবেলায় মুগ্ধ তিতিরের বিয়ে হয়ে গেল। কবুল বলতে বলার সাথে সাথে মুগ্ধ এক নিঃশ্বাসে কবুল 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 বলে নিজেই হেসে দিল। আশেপাশের সবাইও হাসল। ওদিকে তিতিরকে কবুল বলতে বললেও প্রায় কাছাকাছি অবস্থা হলো। যতই প্রেমের বিয়ে হোক, সাধারণত মেয়েরা তো চুপ করেই থাকে, মুরব্বীরা অনেকবার কবুল বলতে বলার পর কনে কবুল বলে। কিন্তু তিতিরকে কাজী কবুল বলতে বলার সাথে সাথেই বলল, কবুল কাজী আবার বলল, আরেকবার বলুন মা। তিতির সাথে সাথেই আবার বলল, কবুল। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। তান্না অনিচ্ছা সত্ত্বেও সব হাসি মুখে করছে। বাবার কথা না মানলে তো ত্যায্যপুত্র করবে। গাড়িতে ওঠার সময় তিতির আর ওর মা জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে, আর জীবনেও ওদের সাথে দেখা হবে না। বাবাও কাঁদছিল, তান্না আর ভাবিও কাঁদছিল। গাড়িতে উঠে মুগ্ধ তিতিরের কানে ফিসফিস করে বলল, এমনভাবে কাঁদছিলে যেন আমি তোমাকে খুন করতে নিয়ে যাচ্ছি। আমার অপরাধবোধ হচ্ছিল খুব। তুমি বুঝবে না। আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। আমি তো এই দিনটার জন্যই কত কি করলাম। আর বিয়ে হয়ে যাওয়ার পরই আমি এত কান্নাকাটি করলাম। কি বললে? বিয়ে হয়ে গিয়েছে? বাহ, আসলেই তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। খেয়ালই ছিল না আমার। তিতির হাসল। স্নিগ্ধ, মুগ্ধ আর তিতির বসেছে পেছনের সিটে। সামনে পিউ ড্রাইভ করছে ওর বর। স্নিগ্ধ সিওসিতে অ্যাটাক দিতে ব্যস্ত। মুগ্ধ চুপি চুপি তিতিরের কোমরে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে একদম নিজের কাছে নিয়ে এল। কানে কানে বলল, ও বউ, আজকে থেকে তো তুমি আমার সত্যি সত্যি বউ। ভাবতেই কেমন যেন লাগছে। তিতির তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও পলক পড়ছে না। তিতিরকে এই প্রথম এত সাজে দেখছে, ব্রাইডাল সাজ যেমন হয় তেমনি। লিপস্টিকও আজ ভালো লাগছে মুগ্ধর। আবার কানে কানে বলল, আজ তো তুমি শেষ। তিতিরও ফিসফিস করে বলল, পাশে ভাইবোনরা আছে, একটু তো সামলে কথা বলো। ধুর, এত সামলাসামলির কি আছে। আজ থেকে আমার সবকিছু বেসামাল। উফ, থামো তো। আজ রাতে দেখছি ব্যাপারটা, আপাতত থামলাম। বাসায় ফিরে যখন সবাই লিফটে উঠতে যাচ্ছিল তখন তিতিরকে টেনে ধরল মুগ্ধ।
তারপর আচমকাই তিতিরকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সব কাজিনরা হাততালি আর সিটি বাজিয়ে মুগ্ধকে উৎসাহ দিচ্ছিল। তিতির বলল, তুমি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছো কেন? মুগ্ধ উঠতে উঠতে বলল, যেদিন আমাদের সম্পর্ক হয়েছিল সেদিন বৃষ্টিতে তোমাকে কোলে নিইনি বলে তোমার মন খারাপ হয়েছিল, তখন আমি তোমাকে বলেছিলাম যত উপর তলাতেই থাকি না কেন বিয়ের দিন আমি তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে ওঠা। তুমি কি পাগল? ওটা কোন সিরিয়াস কথা ছিল নাকি? আমি এমনি ঘুমের তালে বলেছিলাম। সব সময়ের সব কথাই আমার কাছে সিরিয়াস ছিল, আছে, থাকবেও। আর তোমাকে উঠানো কোন ব্যাপার না। আগে ব্যাপার ছিল না, কারণ আমি শুকনা ছিলাম, এখন তো মোটা হয়ে গেছি, তোমার কষ্ট হচ্ছে। চুপ থাকো না বাবা। চলেই তো আসছি। তিতির খুব খুব খুশি হলো, সাথে অবাকও হলো মুগ্ধ এত বছর আগের কথা এখনো মনে রেখে সেই মতো কাজ করছে। ও এত ভালো কেন? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে ঢুকলো। তিতিরের চুল খুলতে, মেকআপ উঠাতে হেল্প করলো। তারপর বলল, যাও যাও ভাবি, গোসল করে আসো। না হলে যেই মেকআপ এখনো আছে তাতে আমার ভাইয়ের পেট খারাপ হবার সম্ভাবনা প্রবল। তিতির লজ্জা পেয়ে বলল, ছি পিউ, কি বলছো এসব? পিউ হেসে বলল, আমার আগে যদি তোমার বিয়ে হতো তখন আমার বিয়ের সময়ও তুমি এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে। এটাই তো নিয়ম। তিতির বলল, ইস, কি ভালোই না হতো। তোমার বিয়ের আগেই যদি আমি তোমার ভাবি হতে পারতাম। আচ্ছা যাই হোক, এখনো যা হয়েছে ভালোই হয়েছে। হুম। আর হ্যাঁ, আমি কিন্তু দুষ্টুমি করলেও সত্যি গোসল করতে বলেছি। এত মেকআপ নিয়ে ঘুমালে তোমারই স্কিনে প্রবলেম হবে, যদিও কে জানে আজ ঘুমাবে কিনা। তিতির খুব উৎসাহ নিয়ে বলল, এই পিউ, তোমরা ঘুমিয়েছিলে বাসর রাতে? পিউ হেসে বলল, হুম, ভোর 5টায়। হায় হায়, উঠেছ কখন? 8টায়, তারপর তো সারাদিন আমি শুধু ঢুলি, হি হি। পরের রাতে তো টাচই করতে দিইনি, সারা রাত ঘুমিয়েছি। তিতির হাসল। পিউ বলল, এরেঞ্জ ম্যারেজে যদিও বা বাসর রাতে হাজবেন্ড ছাড় দেয়, লাভ ম্যারেজে কখনো ছাড়বে না। স্বাভাবিক, বেচারা। কত অপেক্ষা করে তারা, তাই না? উ, আচ্ছা, আমার ভাইয়ের তো তাহলে চাঁদ কপাল। বউ তার স্বামীর এত বছরের অপেক্ষার কথা ভেবে বাসর ঘরে রেডি হয়ে বসে আছে। উফ অফ, ভাইয়ারি দিন। ধ্যাতো, তুমি যে কি বলো না। আমি তো ওভারঅলও বললাম। আরে লজ্জা পাচ্ছ কেন? আমরাও তো বাসর রাতের জন্য অনেক এক্সিটেড ছিলাম। সেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর সাথে প্রেম হয়েছিল, তখন থেকে আমরা দুজন বাসর রাতের জন্য অপেক্ষা করতাম। কি, এত পাকনা ছিলে? পিউ হেসে বলল, হ্যাঁ। যাই হোক, ভাবি এখন আমি যাই। আবার কাল গল্প হবে। কদিন তো আছি আমি। ভাইয়া নিশ্চয়ই বাইরে উসখুস করছে। তিতির মুগ্ধকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বাথরুমে অপেক্ষা করছে। কিন্তু মুগ্ধ ঘরে আসছে না কেন? মুগ্ধ ঘরে না এলে তো তিতির বাথরুম থেকে বেরো হতে পারছে না। আরও কিছুক্ষণ পর মুগ্ধ ঘরে এল। পাজামা পাঞ্জাবি খুলে আলমারি থেকে একটা ট্রাউজার বের করে পরে নিল। টি শার্ট পরতে নিয়েও পরল না, কারণ তিতির বুকের লোমগুলো পছন্দ করে। সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। ঘরের দুপাশে তিনটা তিনটা বড় 6টা মোম জ্বালিয়ে রাখা হয়েছে। তিতির দরজা খুলে বের হলো। মুগ্ধ বেখায়ালিভাবে তাকাতেই দেখতে পেল তিতিরকে। তিতিরকে দেখামাত্রই মুগ্ধর চোখ আটকে গেল। হাতের টি শার্টটা হাত থেকে পড়ে গেল। সমস্ত শরীর কেঁপে উঠল। বুকের ভেতরটায় কোন এক সমুদ্রের উত্তাল স্রোত বয়ে গেল। করেছে কি তিতির? ব্লাউজ ছাড়া শুধু শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পড়েছে। সেই যে ওদের প্রেমের 4 মাসের সময় যখন ওরা বান্দরবন গিয়েছিল, তখন ও তিতিরকে বলেছিল যে ও এভাবে শাড়ি পরা খুব পছন্দ করে। সেটা মনে রেখে আজ পড়েছে। ইস, না জানি ওর কতদিনের প্ল্যান এটা। বিয়ে না হলে তো জানতেই পারতো না। মুগ্ধ কয়েক পা এগিয়ে গেল তিতিরের কাছে। তিতিরের শরীর কাঁপছে, লজ্জায় কুঁকড়ে আছে। কোন সাজ নেই মুখে, তাকাচ্ছে না মুগ্ধর দিকে। চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। মুগ্ধ আস্তে আস্তে একদম ওর কাছে চলে গেল। সামনে দাঁড়িয়ে বলল, তিতির, কি করেছো তুমি? মাথাটায় আগুন ধরিয়ে দিলে যে। বলেছিলাম আজ রাতে তুমি শেষ, এখন তো মনে হচ্ছে আমি শেষ। তিতির লজ্জা পেয়ে হাসল। মুগ্ধ আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল।
তিতিরকেও আজ ভালোবাসার নতুন এক পর্ব দেখাবে। তিতিরকে পাগল করে, তারপর ওর পাগলামি দেখার বেস্ট সময় আজ। আজ কোন ভয় নেই, দুঃখ নেই, হতাশা নেই, নেই কোন বাধা। আজকের রাত যেন শেষ না হয়, আজকের রাত ভালোবাসার রাত। সমাপ্ত। গল্প প্রেমাতাল। লেখনীতে মৌরি মরিয়ম। অন্তিম